ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বা সমন্বিত বালাই ব্যবস্থাপনা, এবং পাশাপাশি আপনারা ফিল্ডে যে বিভিন্ন ধরনের ক্রপস চাষাবাদ করবেন সেগুলো বিভিন্ন ধরনের প্রযুক্তি আমরা অ্যাপ্লাই করতে পারি, যে কালচারাল সায়েন্টিফিক মেথড গুলো রয়েছে স্টেপ বাই স্টেপ সেগুলো আমরা আলোচনা করব। এবং পাশাপাশি আইপিএম আর গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বা গ্যাপের কথাই যদি বলি, যে নিরাপদ ফসল, আমরা যদি আমাদের ফসলকে নিরাপদ করতে চাই, স্বাস্থ্য পাশাপাশি পরিবেশ এই সবকিছুকে যদি নিরাপদ রাখতে চাই, তাহলে জৈব বালাইনাশকের কোনো বিকল্প নাই। তো টেকসই কৃষি এবং নিরাপদ ভবিষ্যতের হাতিয়ার হিসেবে আজকে আমরা আইপিএম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে একটা ছবি দেওয়া আছে। কমেন্ট সেকশনে জানান তো এই পোকাটাকে কি আপনারা চেনেন? আপনাদের ক্ষেতে বা আশেপাশে কি কখনো এই পোকাটাকে দেখেছেন? আইপিএম বা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, মানে যেখানে অনেকগুলো বালাই দমন, পোকামাকড় দমন আমরা কি কি উপায়ে করতে পারি, কত ধরনের আছে, এই সবগুলোকে আমরা একসাথে সমন্বয় করব। এক কথায় বলতে গেলে আইপিএম মানে হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা করে কম খরচে আমরা যদি নিরাপদ ফসল উৎপাদনের যে কৌশল, সেটাই হচ্ছে আইপিএম। আইপিএম এর কিন্তু দুইটা লক্ষ্য রয়েছে, আপনারা কিন্তু খাতায় লিখে ফেলেন, নোট করে ফেলেন যে আইপিএম বা সমন্বিত বালাই ব্যবস্থাপনার দুইটা লক্ষ্য রয়েছে। একটা হচ্ছে সার্থকভাবে সফলভাবে বালাই দমন করা, আর 2 নাম্বার হচ্ছে নিরাপদ ফসল উৎপাদন করা। তাহলে আমাদের টার্গেট দুইটা, যে আমরা সফলভাবে বালাই দমন করব এবং সেটা নিরাপদ হতে হবে, আমাদের ফসল নিরাপদ হতে হবে, পরিবেশ প্লাস আমরা প্রায় একটা স্ট্যাটিস্টিক্যালি গবেষণা করে দেখা গিয়েছে যে বছরে প্রায় 16 কোটি টাকার কীটনাশক ব্যয় করে কৃষকেরা, মানে টোটাল ধরতে গেলে। তো এত কীটনাশক, তাহলে এটা কি পরিবেশের জন্য হুমকি স্বরূপ না? কারণ এই কীটনাশকগুলোর রেসিডিয়াল ইফেক্ট, মানে এগুলো তো একদিনেই শেষ হয়ে যায় না, এগুলোর ইফেক্ট চলতেই থাকে। ইভেন আমি যদি একটা উদাহরণ দিই, যারা বেগুন চাষি রয়েছেন তারা দেখা যায় যে পোকা দমনের জন্য দেখা যায় যে বিকেলে স্প্রে করে বা সকালে স্প্রে করে এবং তারপরের দিন যে মার্কেটে বেগুন তুলে নিয়ে যায় বিক্রি করে। তাহলে কি বেগুনে সেই কীটনাশকের উপস্থিতিটা থাকবে না? আর এই উপস্থিতি যখন আমরা সেই বেগুনটা ভক্ষণ করব, তখন আমাদের শরীরের অবস্থা কি হবে? প্লাস পাশাপাশি আমরা যারা চাষি আছি, ফার্মার আছি, তারা যখন স্প্রে করব, এগুলোরও একটা ক্ষতিকর দিক রয়েছে, যার কারণে অলওয়েজ বলা হয় যে মাস্ক পরে থাকতে হবে। তো এই যে এরকম একটা হেলথ হ্যাজার্ড, এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, এই বিভিন্ন ধরনের সমস্যাকে মোকাবেলা করার জন্য একসাথে যেন আমরা পাশাপাশি পরিবেশও রক্ষা পাই এবং আমরা পোকামাকড়ও দমন করতে পারি, এই লক্ষ্যেই আইপিএম বা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টটা গঠন করা হয়েছিল। তো এটাকে বলা হয় একেবারে স্মার্ট একটা পদ্ধতি। এখানে যেমন আপনার রয়েছে যান্ত্রিক পদ্ধতি, মানে কালচারাল প্র্যাকটিস, মেকানিক্যাল প্র্যাকটিস, জৈবিক ভাবে কিভাবে আমরা দমন করতে পারি, রাসায়নিক ভাবে কিভাবে দমন করতে পারি, এই সবগুলো এগুলোর ভেতরে রয়েছে। আমরা যখন একটা ফসল চাষাবাদের সিদ্ধান্ত নিই, তো তখন কিন্তু আমাদের একটা আইডিয়া রাখতে হবে যে আমরা যে ফসলটা চাষ করব কোন সময়ে করব, সঠিক সময়ে, এবং সুস্থ বীজ ব্যবহার করতে হবে এবং অবশ্যই বীজ শোধন করে নিতে হবে। কারণ আমরা যদি সুস্থ বীজ ব্যবহার করি তবেই আমরা সুস্থ চারা পাবো এবং সেখান থেকে ভালো ফসল পাবো। পাশাপাশি আমাদের মাটি শোধন করে নিতে হবে। এই যে পূর্ব যে আমাদের প্রস্তুতি, প্রিভেনশন হিসেবে, প্রতিরোধ হিসেবে, যে আমরা রোগ হওয়ার আগেই যে ব্যবস্থাপনাগুলো গ্রহণ করি, এগুলো কিন্তু আইপিএম এর প্রাথমিক একটা ধাপ। আইপিএম সব সময় সাজেস্ট করে বা গুরুত্ব দেয় প্রতিরোধের দিকে, প্রতিকারের থেকে প্রতিরোধের দিকে, যে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। আমরা স্ক্রিনের দিকে তাকাই যে মনিটরিংটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমার ফসলে
যে কি কন্ডিশন অবস্থায় আছে, কি অবস্থায় আছে আমার ফসলের ক্ষেতটা, যে এখানে কি পোকা অলরেডি আক্রমণ করা শুরু হয়েছে, নাকি আমাদের ফসলটা কোন ধাপে আছে, এখন ফসলের কোন স্টেজ রয়েছে, এখন কি ফুল আসার সময়, নাকি এখন মাত্র ফসলটা মাত্র গ্রোথটা তার স্টার্ট হচ্ছে। তো এই যে ফসলের ধাপ বেঁধে সময় বেঁধে আমাদের পর্যবেক্ষণ করতে হবে নিয়মিত, এবং পর্যবেক্ষণের ভিত্তিতে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যেমন আমরা যখন চাষাবাদটা শুরু করব, তখন যেমন আমরা বীজ শোধন করে নিব, মাটি শোধন করে নিব, এবং যখন আমরা ট্রান্সপ্লান্টিং করে ফেলবো তখন আমরা অবশ্যই চেষ্টা করব লাইন সোয়িং করার, এবং যে গ্যাপটা আছে প্লান্ট টু প্লান্ট, ক্রপ টু ক্রপ, যে গ্যাপটা আছে বা ডিস্টেন্স আছে, এটা মেনটেন করার চেষ্টা করব। কারণ আমরা যদি সঠিক দূরত্ব মেনে চলি, তাহলে দেখা যাবে যে বিভিন্ন ধরনের যে ফাঙ্গাল যে ডিজিজ গুলো আছে ছত্রাক জনিত, যেগুলো আলো আধারের ভেতরে বেশি হচ্ছে বংশ বিস্তার করতে থাকে বা প্রভাব বিস্তার করতে থাকে, এগুলোর কিন্তু প্রভাব কমে যাবে। এবং আমরা কিন্তু আমাদের ফসলের ক্ষেতে একটা দুইটা আক্রমণ দেখেই যে হচ্ছে কীটনাশকের দিকে চলে যায়, এটা কিন্তু সঠিক ধাপ না। কারণ হতে পারে যে আমাদের ক্ষেতে বন্ধু পোকার সংখ্যা অনেক বেশি, এই বন্ধু পোকাগুলো এমনিতেই আমাদের যে ক্ষতিকর পোকার যে পার্সেন্টেজ, এটা খেয়ে শেষ করে ফেলবে। সো আমাদের তো দরকার নেই তখন কীটনাশক দেওয়ার। তো মনিটরিংটা অনেক ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে কালচারাল, যে আমরা কিভাবে চাষাবাদ করব, পরিষ্কার পরিচ্ছন্ন পদ্ধতিতে চাষাবাদ করতে হবে, এবং সাইন্টিফিক্যালি মেথড অনুযায়ী চাষাবাদ করতে হবে, প্রিভেনশন করতে হবে, রোধ করতে হবে। দেন আমরা যাব হচ্ছে বায়োলজিক্যাল কন্ট্রোলের দিকে বা জৈব পদ্ধতিতে। এবং এই যে প্রতিটা ধাপ রয়েছে, মনিটরিং, প্রিভেনশন, বায়োলজিক্যাল এজেন্ট, লাস্ট আইপিএম এর সব থেকে শেষ ধাপ বলা হয় হচ্ছে কেমিক্যাল বা রাসায়নিক কন্ট্রোল। আমরা শুরুতেই রাসায়নিকের দিকে যাব না, কারণ রাসায়নিক কখন আমরা যাব, যখন দেখব যে না আমাদের ক্ষতির পরিমাণটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এখন যদি আমরা আমাদের পেস্ট বা পোকামাকড় না দমন করি, তাহলে আমাদের অর্থনৈতিকভাবে ক্ষতির সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে, তখন আমরা অবশ্যই কেমিক্যালের দিকে যাব। এবং এই যে প্রতিটা যে আমাদের ধাপ থাকবে পোকা দমনের জন্য, যে এক একটা স্টেপ থাকবে, এগুলো কিন্তু সাস্টেইনেবল হতে হবে, টেকসই হতে হবে, এবং অর্থনৈতিকভাবে লাভবান হতে হবে। যে দেখা গেল যে আমি একের পর এক এত স্টেপ গ্রহণ করলাম, কিন্তু এগুলোর হচ্ছে ব্যয় এত বেশি যে আমার ফসল উৎপাদনের পরে আমি লাভবানই হতে পারলাম না, তাহলে কি কিছু হলো? এই জন্য আমাদের ইকোনমিক্যালি যেন আমরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারি, এই দিকেও আমাদের নজর দিতে হবে, এবং এটা অবশ্যই প্রয়োগযোগ্য হতে হবে ক্ষেতে। এবং ইন্টিগ্রেশন মানে এই যে একের পর এক প্রথমে আমরা আমাদের ক্ষেতটা পর্যবেক্ষণ করব, তারপরে আমরা প্রতিরোধের চেষ্টা করব, যদি না হয় তাহলে আমরা জৈব ব্যবস্থাপনার দিকে যাব, জৈব ব্যবস্থাপনা যদি ফেল করে তখন আমরা কেমিক্যালের দিকে যাব। এই যে প্রতিটা ব্যবস্থাপনা আমরা এক এক করে একসাথে সমন্বয় সাধন করছি, এটাকেই বলা হয় ইন্টিগ্রেশন বা সমন্বিত বালাই ব্যবস্থাপনা। আমরা দ্বিতীয় ছবিটার দিকে তাকাই, যে একটা ছবিতে হ্যাঙ্গিং করে আছে, দেখছি যে একটা হলুদ আঠালো ফাঁদ। তাহলে এটা দিয়ে আমরা কি করছি? প্রতিরোধের চেষ্টা করছি। দেন আমরা মনিটরিং করতেছি যে আমাদের ক্ষেতের অবস্থাটা কেমন, পোকার উপস্থিতি কেমন, হচ্ছে আমাদের ক্ষেতে কি কোনো বন্ধু পোকা আছে, ক্ষেতে কি কোনো বোলতা আছে, মাকড়সা আছে, ড্রামসেল, ড্রাগন ফ্লাই, এগুলো কি আছে। এরপরে আমরা মনিটরিং করব যে গত বছর এই মাঠে কোন রোগের প্রাদুর্ভাবটা বেশি ছিল, বা এই সময়ে কোন রোগের প্রাদুর্ভাবটা বেশি হচ্ছে, এই জিনিসগুলো আমাদের মনিটরিং করতে হবে। দেন আমরা বালাই শনাক্তকরণ, যে এটা পোকার আক্রমণ নাকি হচ্ছে ছত্রাক জনিত, না ব্যাকটেরিয়া জনিত, নাকি ভাইরাস জনিত রোগের আক্রমণ। তো আমি আশা করি অলরেডি আপনারা অনেকগুলো সেশন পার হয়ে এসেছেন, তো সেখানে রোগ শনাক্তকরণ এগুলো আপনারা অনেকটাই জানেন। এরপরে হচ্ছে অ্যাকশন থ্রেশহোল্ড বা হচ্ছে টিএলএস, বা যেটাকে বলা হয় ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল, মানে হচ্ছে আমার ক্ষতি এখন খেতে ইনসেক্টের বা পোকার যে আক্রমণ, এই আক্রমণের ক্ষতিটা কি অনেক বেশি,
যার কারণে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হব, এটা আমাদের মাপতে হবে। যদি অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীনটা বেশি হয়ে যায় তখন আমরা ইমিডিয়েটলি কেমিক্যালের দিকে যাব। আচ্ছা, আইপিএম এর উপাদান হচ্ছে 5টি। আপনারা কিন্তু খাতায় নোট করে ফেলেন। আইপিএম এর উপাদান কয়টি? 5টি। 1 নাম্বার হচ্ছে আহ 1 নাম্বার হচ্ছে জৈবিক ব্যবস্থাপনা। তো জৈবিক ব্যবস্থাপনা মানে কি? জৈবিক ব্যবস্থাপনা মানে হচ্ছে আমাদের যত উপকারী পোকামাকড় প্রাণী রয়েছে এগুলো আমাদেরকে সংরক্ষণ করতে হবে। এগুলোর নাম যদি আমি দ্বিতীয় যে ছবিটা এদিকে লক্ষ্য করুন, এই যে বোলতা, মাকড়সা, ক্যারাবিড বিটেল, ব্যাং, মিরিট বাগ, লেডিবার্ড বিটেল, এগুলো কিন্তু আমাদের উপকারী পোকা। এগুলোকে যদি আমরা মেরে ফেলি তাহলে দেখা যাবে যে আমাদের হিউজ পরিমাণ কীটনাশক আমরা প্রয়োগের পর প্রয়োগ করতেই থাকবো, কিন্তু দেখা যাবে যে এক পর্যায়ে গিয়ে এই কীটনাশকগুলো রেজিস্ট্যান্ট করে ফেলেছে, এগুলো আর কাজ করছে না। তো আগে থেকেই আমাদেরকে সমাধানের পথ খুঁজতে হবে। এই জন্য আমাদের বন্ধু পোকাগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। প্রায় দেখা গিয়েছে যে 10 লক্ষের কাছাকাছি বিভিন্ন ধরনের পোকামাকড় রয়েছে, এর ভেতরে 10,000ই রয়েছে হচ্ছে উপকারী পোকামাকড়। এবং আমরা যদি ভালো মতো লক্ষ্য করি আমাদের ক্ষেতে কিন্তু এই উপকারী পোকামাকড়ের সংখ্যা বেশ ভালো। তো এগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। ধানের ক্ষেতের কথা যদি বলি, ধানের ক্ষেতে কিন্তু পানিতে থাকে, যেমন হচ্ছে মেসোভেলিয়া, মাইক্রোভেলিয়া, ওয়াটার বাগ, এগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। কারণ এগুলো দেখা গেছে যে ধানের ক্ষেতে যখন বিপিএইচ এর বিভিন্ন ধরনের পোকা, লার্ভা, তারপরে ডিম, এগুলো যখন পানিতে পড়ে যায় এরা কিন্তু খেয়ে ধ্বংস করে ফেলে। আবার যদি বোলতার কথা বলি, বোলতা কিন্তু যেই মাজরা পোকা আছে, এই মাজরা পোকার হচ্ছে লার্ভাকে, ডিমকে ধ্বংস করে ফেলে। জাপ পোকার কথা বলি যদি, এই যে লেডি বার্ড বিটেল, এ কিন্তু জাপ পোকা খুব মানে ভালো মতো খেয়ে ফেলে। তো জাপ পোকা ধ্বংস করতে গেলে কিন্তু আমাদের লেডি বার্ড বিটেল প্রয়োজন। দ্বিতীয় যে আমাদের পদ্ধতিটা, এটা আমরা চেষ্টা করব বালাই সহনশীল বা রেজিস্ট্যান্ট ভ্যারাইটি চাষাবাদের দিকে। যেমন আমাদের বেগুনের ক্ষেত্রে বিটি বিনজাল যেগুলো আছে এগুলো আমরা ব্যবহার করতে পারি। বিটি 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 বেগুন যেগুলো আছে। তারপরে আমরা ধানের ক্ষেত্রে দেখা গিয়েছে যে ব্লাস্ট, গমের ক্ষেত্রে ব্লাস্ট। তো ব্লাস্ট সহনশীল যে জাতগুলো আছে এগুলো আমরা চাষাবাদ করব। তৃতীয় নাম্বারে আসি আধুনিক চাষাবাদ পদ্ধতির ব্যবহার, 3 নাম্বার ধাপ। তো আধুনিক চাষাবাদ পদ্ধতিটা কি আসলে? আমাদের কৃষকেরা কিন্তু নরমালি তারা চাষাবাদের দিক থেকে এখন কিন্তু অনেক স্মার্ট, কিন্তু এই স্মার্টনেসটাকেই আমরা যদি আরো কার্যকর করতে পারি, আরো লাভবান করতে পারি, সেই বিষয়গুলোকে একসাথে করা হয়েছে এই আধুনিক চাষাবাদ পদ্ধতির ভেতরে। তো এর ভেতরে রয়েছে হচ্ছে বীজ শোধন, মাটি শোধন, সুস্থ বীজ, সুস্থ চারা, নির্দিষ্ট পরিমাণে স্পেস এবং উইডিং, পরিচ্ছন্নতা। দেখা গিয়েছে যে ধানের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধানের ক্ষেতে কোনো আগাছা জন্মাতে দেওয়াই যাবে না। তো এটা অবশ্যই মেনে চলতে হবে। তারপরে যদি বলি যে আমরা যদি ধরেন ভুট্টা চাষাবাদ করব, তো ভুট্টা চাষের ক্ষেত্রে আমরা বা গম চাষের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে একটা ফিল্ডে একই সময়ে সমকালীন চাষাবাদ করতে। কারণ আমরা যদি সমকালীন চাষাবাদ করি, একটা পোকার কথা বলি, যেমন কাটুই পোকা, সে কি করে, সে দেখা যায় যে রাত্রেবেলা চুপি চুপি আসে, গাছের গোড়াটা কেটে দিয়ে চলে যায়, মাটির নিচে লুকিয়ে পড়ে। তো এই যে কাটুই পোকা, ধরেন আমি আমার ফিল্ডে কাটুই পোকাটা নিয়ন্ত্রণ করলাম, কিন্তু দেখা গেল যে আরো একজন আছে যিনি অনেক দেরি করে তার ফসলের চাষটা শুরু করলো, খেতে বা সোয়িংটা শুরু করলো। তো দেখা যাবে যে এই কাটুই পোকা কি ধ্বংস হবে? সে দেখা যাবে যে আমার ক্ষেত থেকে বিতাড়িত হয়ে অন্য আরেকটা খেতে যাবে। তো এরকমটা যেন না হয়, আমরা একই সাথে যেন আমাদের এই বালাইগুলোকে দমন করতে পারি, এজন্য আমরা চেষ্টা করব যে সমকালীন চাষাবাদ করা। এছাড়াও পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের বিষ টোপ ব্যবহার করতে পারি পোকামাকড় দমনের ক্ষেত্রে। তারপরে আমরা হচ্ছে হাত জাল যেগুলো আছে এগুলো ব্যবহার করতে পারি। এবং আমাদের
চতুর্থ যেই ধাপ বা চতুর্থ উপাদান আইপিএম এর, সেটা হচ্ছে যান্ত্রিক ব্যবস্থা বা মেকানিক্যাল ওয়েতে। মেকানিক্যাল ওয়েতে আমরা কি কি করতে পারি? দেখা গিয়েছে যে অনেক সময় আমরা কিন্তু ধানের ক্ষেত্রে কেরোসিন মিশ্রিত পানি ব্যবহার করে পোকা দমন করতে পারি। তারপরে যে আমাদের দড়িটাতে আছে, এটাতে যদি আমরা কেরোসিন মিশ্রিত করে ধান ক্ষেতের ওপর দিয়ে গড়িয়ে নিয়ে যাই দড়িটা, তাহলেও কিন্তু অনেক পোকার নিচে পড়ে যায়, মারা যায় গাছ থেকে পড়ে। তো এরকম বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। এবং যান্ত্রিক পদ্ধতির ভেতরে আরো রয়েছে যে ফেরোমন ফাঁদ। আমরা কি ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারি। তো এগুলো দিয়ে কিন্তু আমরা পোকামাকড় দমন করতে পারি। এবং এত কিছু করার পরেও যদি আমরা পোকামাকড়কে নিয়ন্ত্রণ করতে না পারি, তারপরে আমরা একদম সঠিক পরিমাণে, সঠিক অনুপাতে, সঠিক সময়ে আমাদের রাসায়নিক ব্যবস্থাপনার দিকে যেতে হবে, স্প্রে করতে হবে। এবং অবশ্যই অবশ্যই ছবিটার দিকে লক্ষ্য করুন, আপনারা কিন্তু মাস্ক পরিধান করে স্প্রে করবে। কারণ এখন কিন্তু গবেষণা করে দেখা গিয়েছে যে প্রায়ই কৃষকেরা বিভিন্ন ধরনের ক্যান্সার, স্কিন ডিজিজ এবং ফুসফুস জনিত বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। কেন? কারণ এই কেমিক্যাল গুলো কিন্তু বাতাসের মাধ্যমে শরীরের ভেতরে প্রবেশ করে শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করছে। এবং আপনারা চেষ্টা করবেন যে এই যে রাসায়নিক দমনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট যে অনুপাত রয়েছে বা মাত্রা রয়েছে, এই মাত্রাটা যেন আমরা স্প্রে করি। এবং অবশ্যই অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পানিতে নির্দিষ্ট পরিমাণের ঔষধের নির্দিষ্ট মাত্রাটা আমরা ব্যবহার করতে হবে। তো এই ছিল আমাদের আইপিএম এর 5টা উপাদান। আমরা উপকারী পোকামাকড়ের কথা বললাম, তো উপকারী কিছু পরজীবী রয়েছে, যেমন ট্রাইকোগ্রামা, ব্রাকন হেবিটর। এই দুইটা খুবই 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 বিখ্যাত। তো এরা দেখা গিয়েছে যে আমাদের ধানের ক্ষেত্রে যেমন লিফ রোলার, তারপরে লিফ ফ্রুট বোরার, বিভিন্ন ধরনের যে পোকামাকড় রয়েছে, এইগুলোতে কিন্তু এরা দেখা যায় যে কীটের ডিমে আক্রমণ করে। মানে এই যে লিফ রোলার যে ডিম পারে, এই ডিমে যে ট্রাইকোগ্রামা আক্রমণ করে এবং লার্ভাটাকে আলটিমেটলি একটা সময় মেরে ফেলে। আর এটা ব্যবহারের ধরন হচ্ছে যে ট্রাইকোগ্রামা আমরা মাটিতে ছড়িয়ে দিতে পারি, ক্ষেতের ভেতরে ছড়িয়ে দিতে পারি। আমাদেরকে এই যে পরজীবী গুলো, এগুলো কিন্তু আমাদের সংরক্ষণ করতে হবে। তো সংরক্ষণ করার ক্ষেত্রে আমরা আরো একটা কাজ করতে পারি। আমাদের জমির মাঝে মাঝে যদি আমরা খড় বিছিয়ে তার ভেতরে এগুলো যদি চাষাবাদ করি, তাহলে কিন্তু এরা জমির ভেতরেই থাকবে। এছাড়াও রয়েছে ব্রাকনটা ব্যবহার করা হয় বেগুনের বোরারের ক্ষেত্রে, অথবা লিফ হোপার যে পোকাগুলো রয়েছে, ইনসেক্ট গুলো রয়েছে, এগুলো দমনের ক্ষেত্রে। তো এরা কি করে? এরাও সেম দেখা যায় যে লার্ভার শরীরে অথবা ডিম যেখানে আছে এখানে এরা আক্রমণ করে। এই যে আমরা এই ছবিটার দিকে লক্ষ্য করি, এখানে কিন্তু এই যে এই পরজীবী পোকাটা, পরজীবী এদেরকে বলা হয় প্যারাসিটয়েড, এরা কিন্তু এই যে এই ডিমে আক্রমণ করতেছে। ট্রাইকোগ্রামা, ব্রাকন হেবিটার, আমরা ছবিটার দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এরা কিন্তু পেস্টের যেই এগ আছে এখানে গিয়ে কিন্তু ডিম পেড়ে ধ্বংস করে দিচ্ছে অথবা মেরে ফেলছে। আচ্ছা, আমরা ছবিগুলো দেখি। এখানে কিছু উপকারী পোকার ছবি দেওয়া হচ্ছে। এই যে যেন আমরা চিনতে পারি আমাদের ফসলের ক্ষেতে যদি এই পোকাগুলো থাকে, এদেরকে আমরা কখনোই মেরে ফেলবো না, এদেরকে আমরা বাঁচিয়ে রাখবো আমাদের প্রকৃতি, পরিবেশ এবং আমাদের ফসলের উপকারের জন্য। এবং আমরা ডান পাশে যে ছবিগুলো দেখছি, এগুলো বিভিন্ন ধরনের প্যারাসিটয়েড, যেমন এই যে ট্রাইকোগ্রামা। এটা এই যে আমরা লাস্ট যেই ছবিটা দেখতে পাচ্ছি, আমার কার্সরটা হয়তো দেখা যাচ্ছে, পয়েন্টারটা ইউজ করি। আচ্ছা, এই যে এটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা প্যারাসিটয়েড দেখা গিয়েছে, যে এই যে আচা পোকা বলে এইগুলোকে। তো এই যে পোকার গায়ে কিন্তু এরা ডিম পাড়ে বা হুল ফুটিয়ে আক্রমণ করে এই পোকাকে কিন্তু মেরে ফেলছে। অথবা এই পোকার কথা যদি বলি, তাহলে এই পোকার উপরে ডিম পেড়ে এই পোকাকে ধ্বংস করে দিচ্ছে। আইপিএম এর কৌশলগুলো আরো একবার একটু সংক্ষেপে আলোচনা করি। যে আমরা যান্ত্রিক পদ্ধতিতে নিয়ন্ত্রণ করতে পারি, ফেরোমন ফাঁদ, আলোক ফাঁদ, তারপরে হ্যাঁ পার্সিং কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই এটা এখন করি। তো
এটা চেষ্টা করব আমরা পার্সিং করার, কারণ পার্সিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেকানিক্যাল প্র্যাকটিসেস। বিকজ কেন, কারণ এই যে পার্সিং এর যে ইয়ে থাকে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাখি এসে বসে এবং আমাদের যে ক্ষতিকর পোকামাকড় আছে তাদের ডিম, লার্ভা, কীট, পিউপা, এই স্টেজ গুলোকে কিন্তু এরা খেয়ে ফেলে। আমরা ক্রপ রোটেশন মেনটেন করব, পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করব, জৈবিক নিয়ন্ত্রণ করব, জৈবিক ভাবে উপকারী পোকামাকড় দিয়ে, এবং ফাইনালি আমরা রাসায়নিক ভাবে নিয়ন্ত্রণ করতে পারি। আপনাদের আরো একটা টিপস বলে দিই। চিটাগাং অঞ্চলের দিকে কিন্তু এটা দেখা যায় যে ধান ক্ষেতের চারপাশ দিয়ে ওরা সিম বা যেগুলো কালারফুল ফুল হয় যে সবজিগুলোর, এগুলো কিন্তু আইলে তারা চাষাবাদ করে। তো এগুলো করলে কি হয়, একই সাথে দেখা যায় যে এই যে কালারফুল ফুল, উজ্জ্বল ফুল, এগুলোর আকর্ষণে কিন্তু বিভিন্ন ধরনের উপকারী পোকামাকড় আসে, এবং একই সাথে তখন ধানের জমিতে বা অন্যান্য যে গম বা অন্যান্য ফসলের জমি যে ক্ষতিকর পোকামাকড় গুলো আছে, এগুলো কিন্তু এরা খেয়ে উপকার করে যায়। এরপরে আমরা আসি জৈব বালাইনাশক, যাকে বলে হচ্ছে বায়োপেস্টিসাইড। আচ্ছা, আপনারা বায়োপেস্টিসাইড নাকি কোনটা কীটনাশক এটা কিভাবে বুঝবেন? যদি প্যাকেটের গায়ে যখন কখনো দেখেন যে এপি বায়ো, এটা যদি লেখা থাকে প্যাকেটের গায়ে, তাহলে আপনারা বুঝবেন যে এইটা জৈব বালাইনাশক। তো জৈব বালাইনাশক আসলে জিনিসটা কি? জৈব বালাইনাশক ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু ছাদ বাগানের ক্ষেত্রে বিভিন্ন সময় যে 5 টাকা দিয়ে গুল কিনতে পাওয়া যায়, অ্যাকচুয়ালি যেটা হলো তামাকের গুঁড়া, তারপরে হচ্ছে কখনো সাবানের গুঁড়া, কখনো হচ্ছে নিম পাতার রস, কখনো হচ্ছে ছালের রস, ফলগুলোকে কখনো চূর্ণ বিচূর্ণ করে পানিতে ভিজিয়ে, এই যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক উৎস, এখান থেকে কখনো রসুন, আদা, কখনো মরিচের গুঁড়া, এই যে বিভিন্ন প্রাকৃতিক উৎস, এগুলো যে পোকামাকড় দমনে ব্যবহার করা হয়, ঠিক একই রকম ভাবে যখন বাণিজ্যিক উপায়ে বিভিন্ন প্রাকৃতিক উৎস, যেমন যদি বলি অ্যাজা ডিরেক্টিং একটা গ্রুপ আছে যেখানে হচ্ছে নিম থেকে উপাদানটা নেওয়া হয়, তারপরে যদি বলি যে সেলট্রাস একটা, এটা যেমন হচ্ছে লেমন থেকে নেওয়া হয়, এই যে বিভিন্ন ধরনের কেমিক্যাল, এই কেমিক্যাল গুলো যদি প্রাকৃতিক উৎস থেকে নেওয়া হয়, যেগুলো দেখা যাবে যে পরিবেশের জন্য ক্ষতিকর নয়, কিন্তু একই সাথে ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, এগুলোকে ধ্বংস করতে ব্যবহার করা হয়ে থাকে। তো এই যে এই বিষয়গুলোই হচ্ছে জৈব বালাইনাশক। তো জৈব বালাইনাশকটা দুই ধরনের হয়ে থাকে সাধারণত। একটা হচ্ছে বায়োকেমিক্যাল, মানে কেমিক্যালটা দেখা যায় যে যদি সেমি কেমিক্যাল হয়, যেমন ফেরোমন ফাঁদের কথা যদি বলি, সেখানে কিন্তু আমরা একটা সেমি কেমিক্যাল লিওর ব্যবহার করি, এবং এই লিওরের আকর্ষণে কিন্তু পুরুষ পোকাগুলো আসে, বা ইদানিং কিন্তু সেরানক নামে স্ত্রী পোকাগুলো আসে, এসে কিন্তু তারা মারা পড়ে। আবার যদি প্লান্ট এক্সট্রাক্টের কথা বলি, যেমন নিম্বিসিডিন, অ্যাজাডিরেক্টিন, লেমন থেকে, নিম থেকে যদি নেওয়া হয়, এগুলো হচ্ছে ব্যবহার করা হয় বায়োপেস্টিসাইড হিসেবে। এবং অন্যদিকে দেখা যায় যে আমরা কিছু মাইক্রোবিয়াল এজেন্ট বা অণুজীব, আমরা অণুজীব গুলোকেও কিন্তু জৈব বালাইনাশক তৈরিতে ব্যবহার করি। কি কি অণুজীব? ছত্রাক হতে পারে, ব্যাকটেরিয়া, নেমাটোড, ভাইরাস, প্রোটোজোয়া। শুনলে একটু অবাক লাগতে পারে যে এরাই তো আমাদের ক্ষতি করে, আবার এদেরকেই আমরা ব্যবহার করি ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া করতে। অ্যাকচুয়ালি এই ফাঙ্গাস গুলো এমন এক ধরনের ফাঙ্গাস যাদেরকে বলা হয়, যেমন পোকামাকড়ের ক্ষেত্রে যেরকম পরজীবী পোকা, ঠিক সেরকম ফাঙ্গাসের ক্ষেত্রেও কিছু পরজীবী ফাঙ্গাস রয়েছে যারা ফাঙ্গাসের গায়ে গ্রো করে বা তাদের গায়ে বসবাস করে এবং আলটিমেটলি সেই ছত্রাকটাকে মেরে ফেলে। ঠিক সেরকম ভাবে কিছু ছত্রাক রয়েছে যেমন মাইকোপ্যারাসাইট, হাইপার প্যারাসাইট, ট্রাইকোডার্মা। আপনারা জানেন ট্রাইকোডার্মা খুবই বহুল পরিচিত। তারপরে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেমন আমরা ব্যবহার করি ব্যাসিলাস সাবটিলিস, সিউডোমোনাস ইনফ্লোরেসেন্স, নেমাটোড। তো কিছু নেমাটোড আছে যেমন অ্যান্টোফ্যাগাস। অ্যান্টোফ্যাগাস এক ধরনের ফাঙ্গাস আছে, এরা কিন্তু হচ্ছে ইনসেক্টকে দমন করে। আবার কিছু নেমাটোফ্যাগাস ফাঙ্গাস রয়েছে যেগুলো নেমাটোডকে দমন করে।
ভাইরাস, যেমন এনপিভি, পলিহেড্রাল ভাইরাস, এই ভাইরাস এমন এক ধরনের ভাইরাস, দেখা যায় যে এরা পোকামাকড়ের শরীরে বংশ বিস্তার করে দিয়ে পোকাদেরকে মেরে ফেলে। তো যার কারণে এই সব অণুজীব গুলোকে কিন্তু আমরা ক্ষতিকর অণুজীব গুলোকে ধ্বংস করতে যে বালাইনাশক হিসেবে ব্যবহার করে থাকি। আচ্ছা, আমরা কিছু সহজলভ্য কিছু বালাইনাশকের নামটা দেখে নিই, যেমন নিম, রসুন, আদা, এগুলো অ্যাজ ইউজুয়াল ছাদ বাগানে যারা আছে তারা কিন্তু ব্যবহার করে। এগুলো বেশ কার্যকর, কারণ এই যে নিম, নিম কিন্তু হচ্ছে রিপ্লেন্ট হিসেবে কাজ করে, মানে বিতাড়িত করে। এই গন্ধগুলো পোকা সহ্য করতে পারে না, তখন দূরে চলে যায়। আচ্ছা, আমরা খুবই কার্যকরী একটা জৈব বালাইনাশকের প্রস্তুত প্রণালী এখন দেখব। আমি আশা করি আপনারা অনেকেই এটা জানেন। কে কে জানেন আপনারা একটু কমেন্ট সেকশনে জানান তো। জৈব বোর্ড মিক্সচার কে কে তৈরি করেছেন দেখি তো একটু। আপনারা জাস্ট কমেন্ট করেন যে বোর্ড মিক্সচার আপনারা কে কে তৈরি করেছেন। আচ্ছা আচ্ছা, সৌরভ হাওলাদার উনি লিখেছেন যে উনি বোর্ড মিক্সচার তৈরি করেছেন। আচ্ছা, তার মানে তো আপনারা অনেক কিছু জানেন। বোর্ড মিক্সচার খুবই উপকারী, সহজলভ্য, তারপরে কম দামি এবং খুবই কার্যকরী, এবং বছরের পর বছর ধরে সেই প্রাচীন কাল থেকে কিন্তু খুবই কার্যকরী একটা ছত্রাকনাশক হিসেবে বোর্ড মিক্সচার ব্যবহার করা হয়ে আসছে। তো বোর্ড মিক্সচার হিসেবে ব্যবহার করা হয় হচ্ছে তুতে, যেটাকে বলা হয় কপার সালফেট, সাথে ব্যবহার করা হয় চুন। আহ এইটার অনুপাত হচ্ছে 1:1:100, এটার অনুপাত। তো যদি বেশি করে আমাদের দেখা গেল যে বাগানের পর বাগান, আমাদের আম বাগান রয়েছে, লিচু বাগান রয়েছে, আমাদের বেশি পরিমাণে বৈধ মিক্সার দরকার। তো সেক্ষেত্রে আমরা বেশি পরিমাণে ব্যবহার করার ক্ষেত্রে আমরা 5 লিটার পানি এই পাশে বালতিতে আলাদা করে রাখবো, এই পাশে আরো 5 লিটার পানি আলাদা করে রাখবো। 100 গ্রাম তুতে, 100 গ্রাম চুন আমরা আলাদা করে মিক্সড করব। এবং মিক্সড করার পরে আপনারা যারা তৈরি করেছেন আপনারা কিন্তু বলবেন এইভাবে তৈরি করেছেন কিনা। তো তৈরি করার পরে আমরা 6 থেকে 8 ঘন্টা বা 10 ঘন্টা আমরা ভিজিয়ে রাখবো, এবং ভিজিয়ে রাখার পরে যখন পানির সাথে খুব ভালো মতো মিশ্রিত হয়ে যাবে, এরপরে আমরা 6 থেকে 8 ঘন্টা পরে আমরা কিন্তু এই তুতেকে চুনের সাথে একটু একটু করে মিক্সড করতে পারি, অথবা এই বালতিতে প্রথমে আমরা চুন নিলাম, তারপরে আমরা তুতে নিলাম, এরপরে আমরা পানির সাথে মিশ্রিত করলাম। আমরা চেষ্টা করব কখনোই তুতের ভেতরে চুনটা কখনো মিশ্রিত করতে যাব না, সেক্ষেত্রে উল্টা রিয়াকশন হতে পারে। এবং আমরা যখন হচ্ছে মিশ্রিত করে ফেললাম, এবং মিশ্রিত করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? আমরা কি লোহার কাঠি ব্যবহার করব? কখনোই না। আমরা চেষ্টা করব বাঁশ, পাটকাঠি বা কাঠের বিভিন্ন ধরনের কাঠি দিয়ে আমরা মিশ্রিত করার চেষ্টা করব। এবং আমাদের মিশ্রণটা যখন রেডি হয়ে যাবে, এরপরে আমরা 15 থেকে 20 মিনিট একটু ওয়েট করব। অপেক্ষা করার পরে আমরা গাছে স্প্রে করব। এবং আমাদের কৃষকদের কিন্তু প্রশ্নটা থাকে যে বোর্ড মিক্সচার তৈরি করার পরে আমরা কত সময় পর্যন্ত সেটা আবার ব্যবহার করতে পারবো। দেখা গেল যে আমাদের তৈরি করা বা ব্যবহার করা কিছু মিশ্রণ রয়ে গেল, তো সেটা আমরা আর কত ঘন্টা পরে ব্যবহার করতে পারবো। তো বলা হয়ে থাকে যে 12 ঘন্টার বেশি না আর কি। আমরা চেষ্টা করব যে 2 ঘন্টার ভেতরেই আমাদের প্রস্তুত করার পরে, মিশ্রণটা প্রস্তুত করার পরে 2 ঘন্টার ভেতরেই আমরা পুরোটা ব্যবহার করে ফেলবো গাছে। 12 ঘন্টার পরে কখনোই আমরা বেশি রেখে দিব না, এবং 12 ঘন্টা হয়ে গেলে সেই মিশ্রণটা আর কখনোই আমরা রিইউজ করব না, আর তখন আর কার্যকারিতাটা থাকে না। তো সবার তো আর 100 লিটার পানির দরকার নেই। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, যদি আমরা 1 লিটার পানির দ্রবণ তৈরি করতে চাই, তখন আমরা 500 মিলি করে দুইটা আলাদা পাত্রে 500 মিলি 500 মিলি করে পানি নিব, এবং 10 গ্রাম তুতে 10 গ্রাম চুন নিব। তারপরে আমরা ভিজিয়ে রেখে এরপরে আমরা পানির সাথে মিশ্রিত করে আমরা হচ্ছে 1 লিটার পানি তৈরি করে এরপরে আমরা গাছে ব্যবহার করব।
এখন কথা হলো যে বর্ধ মিশ্রণ যেটা আছে এটা কিন্তু পাতলা দ্রবণ, এবং এটা কিন্তু গাছের বাইরের অংশে আমরা ব্যবহার করি, পাতা, ফল, ডাল। এবং আরো একটা ব্যাপার হচ্ছে বর্ধ মিশ্রণ কিন্তু আমরা প্রিভেনশন হিসেবে ব্যবহার করি, যে আমার গাছে রোগবালাই আছে বলেই যে আমি ব্যবহার করলাম, হ্যাঁ তখন তো ব্যবহার করা যেতেই পারে, কিন্তু যদি আমরা আগে থেকেও ব্যবহার করি তবুও আমাদের লাভ, তখনও আমরা প্রিভেনশন হিসেবে প্রতিকার প্রতিরোধ হিসেবে আমরা কিন্তু বর্ধ মিক্সারটা ব্যবহার করতে পারি আগে থেকে। তো বর্ধ মিশ্রণটা কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করে? স্পেশালি হচ্ছে এই যে ব্লাইট, ডাউনি মিলডিউ, লিফি স্পট, এই যে হচ্ছে শাক শাক জাতীয় যে সবজিগুলো রয়েছে, পুঁই শাক, এখানে কিন্তু লিফি স্পটটা অনেক বেশি দেখা যায়। তো ছত্রাক জনিত পাতার যে কোনো ধরনের রোগের ক্ষেত্রে আমরা বর্ধ মিশ্রণ ব্যবহার করি। এইবার আমরা আসি বর্ধ পেস্টের ক্ষেত্রে, যে বর্ধ পেস্ট আবার কি জিনিস। এখন তো আমরা বর্ধ মিশ্রণ তৈরি করলাম, বর্ধ পেস্টটা হচ্ছে আমরা পেস্টের যেখানে পানির পরিমাণটা কম থাকবে আমরা একটু ঘন আঠালো করে যদি তৈরি করি সেটাই হচ্ছে পেস্টের মতো করে, এবং এটা হচ্ছে ঘন হবে, ঠিক একটা পেস্ট। এইটা কোথায় লাগাবো আমরা? দেখা গেল যে আমাদের কোনো একটা আক্রান্ত অংশ, আমি যদি গামোসিসের কথা বলি, লেবুর গামোসিস বা ক্যাঙ্কার বা লাউ জাতীয় সবজির যে গামোসিস রোগটা হয় বা কাণ্ড পচার যে রোগগুলো হয়, তো এই রোগ হয়েছে, ধরেন আমার গামোসিস রোগ হয়েছে, এখন আমি কি করব? যে আক্রান্ত অংশটা আছে সেখান থেকে সুস্থ অংশ সহ আমরা সালটা ছুলে ফেলবো। এরপরে আমরা সুস্থ অংশ জুড়ে যে ছুলে ফেলা যে অংশটা আছে সেখানে কিন্তু আমরা এই পেস্টটা ঘন করে হাত দিয়ে বা ব্রাশ দিয়ে আমরা ক্ষত স্থানে লাগিয়ে দিব। তো নর্মালি তাহলে বর্ধ পেস্ট তৈরি করার ক্ষেত্রে অনুপাতটা কেমন? যদি বেশি করে বলি তাহলে 1 কেজি করে 1 লিটার পানি। আপনারা চাইলে পরিমাণটা কমিয়ে দিবেন, চুনের পরিমাণ, পানির পরিমাণ, তুতের পরিমাণ কমিয়ে দিয়ে আপনারা পেস্ট তৈরি করে ফেলবেন, যতটুকু প্রয়োজন ততটুকু। আঠালো ফাঁদ না, হলুদ আঠালো ফাঁদ, নীল, সাদা, এই যে নীলটা যেমন হচ্ছে থ্রিপস কন্ট্রোলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তারপরে এই যে হলুদটা যেটা মাছি পোকা কন্ট্রোলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাসেল আইপিএম এর আঠালো ফাঁদ। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে ফুলের ক্ষেত্রেও, যেমন যশোরের গোদাগাড়িতে কিন্তু এটা বহুল ব্যবহার করা হয়, এটা পলিনেট হাউসের ভেতরে ফুল চাষ করছে, এখানে কিন্তু থ্রিপস দমনের জন্য ফাঁদ ব্যবহার করেছে। আমরা কিছু ফেরোমন ফাঁদ নিয়ে আলোচনা করি। আমি জানি আপনারা অনেকেই এগুলো ব্যবহার করেছেন। ফেরোমন ফাঁদ বাজারে যেগুলো রয়েছে, যেমন ফলের ক্ষেত্রে ব্যাকট্রোডি, এটা ইস্পাহানি কোম্পানি, এটা আম, পেয়ারা, কমলা, মাছি পোকা দমনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে বিএসবি ফেরো, এটা ব্যবহার করা হয় বেগুনের ক্ষেত্রে। কোন পোকা নিয়ন্ত্রণের ক্ষেত্রে? মাজরা পোকা নিয়ন্ত্রণের ক্ষেত্রে। তারপরে কিউ ফেরো কিন্তু ব্যবহার করা হয় যত ধরনের সবজি রয়েছে, সবজি জাতীয়, কুমড়া জাতীয় ফসলের মাছি পোকা নিয়ন্ত্রণের ক্ষেত্রে। তো আপনারা খাতায় সুন্দর করে নোট করে ফেলুন, ব্যাকটেরি আমরা ফলের ক্ষেত্রে ব্যবহার করি, কিউ ফেরো আমরা সবজির ক্ষেত্রে ব্যবহার করি। স্পোডোলিওর এটা স্পেশালি ব্যবহার করা হয় হচ্ছে যত ধরনের লেদা পোকা রয়েছে, ছিদ্রকারী পোকা রয়েছে, আচ্ছা পোকা, এগুলো দমনের ক্ষেত্রে আমরা, যেমন ফুলকপি, বাঁধাকপি, দেখা যায় যে পাতাটা খেয়ে জাস্ট একটা কঙ্কাল রেখে দেয় পাতা, এই যে লেদা পোকা। তো বায়ু চমক ধানের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ধানের যে কারেন্ট পোকা, মাজরা পোকা। তো এই ফেরোমন ফাঁদগুলো আপনারা কখন ব্যবহার করবেন? আপনার পোকার আক্রমণ হয়ে গেলে এরপরে কি আপনারা ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন? কখনোই না। এগুলো চেষ্টা করবেন যে আপনার গাছটা লাগানোর 2 সপ্তাহ পরে, যখন গাছটা একটু বড় হচ্ছে, গ্রোথ স্টেজ চলে এসেছে, তখন আপনারা ফেরোমন ফাঁদটা ব্যবহার করবেন। এবং আপনারা কত শতকে কয়টা, তারপরে এগুলো কিন্তু আপনারা প্যাকেটের গায়ে খুব বিস্তারিত দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এক্সকিউজ মি, একটু জানার ছিল, বায়ু চমক যেটা ধানের জন্য, এটা কোথায় পাওয়া যাবে? আমি অনেকদিন থেকে খুঁজছি, পাচ্ছি না। এটা সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেন কি? অবশ্যই।
বায়োচমক এটা হচ্ছে ইস্পাহানি কোম্পানির। আপনি হচ্ছে তাদের যে অফিসিয়াল পেজ আছে এখানে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের পেজ রয়েছে ফেসবুকে দেখা যায় যারা অনলাইনে বিক্রি করে, এদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনাদের স্থানীয় যেই কীটনাশকের দোকান আছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন যে ইস্পাহানি আমি কোম্পানি মানিকগঞ্জ সিংহের এলাকার কোনো দোকানে পাইনি এবং ওরা কেউ বলতেও পারে না এই জাতীয় কিছু আছে বলে। না, এটা আছে আছে, এটা ইস্পাহানি কোম্পানি। আপনি তাদের অফিসিয়াল যে পেজটা আছে এখানে যোগাযোগ করুন। আমি আপনাদেরকে একটু পরে দেখাবো, হ্যাঁ, যে ওয়েবসাইটে আমরা কিভাবে যাব, সেখানে গিয়ে দামগুলো কিভাবে জানবো, ডিটেলস কিভাবে জানবো, এগুলো আমি আপনাকে দেখাবো। সো আমরা হচ্ছে সামনে আগাতে থাকি। এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি কিন্তু যে পুরুষ মাছি পোকা দমনের ক্ষেত্রে যে জোনা ট্র্যাক, এটা কিন্তু রাসেল আইপিএম এর ব্যবহার করা হয়। কিউ ট্র্যাক যেটা আছে, তারপরে জোনা ট্র্যাক এটা হচ্ছে ফলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেরানক এটা শুধুমাত্র পুরুষ, এতক্ষণ আমরা যেগুলো জানলাম এগুলো কিন্তু পুরুষ পোকা দমনের ক্ষেত্রে। তো এই যে সেরানক এটা কিন্তু আবার স্ত্রী পোকা দমনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে যে প্রোটিন হাইড্রোলাইসেট আলফা সাইপারমেথ্রিন রয়েছে এটা কিন্তু ইনসেক্ট দমনের জন্য ব্যবহার করা হয়। তো এরা পোকাগুলো আকর্ষিত হয়ে আসে এবং আলটিমেটলি কিন্তু মারা যায়। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা তো কীটনাশকই চাইলে ব্যবহার করতে পারি, ফেরোমন ফাঁদের দিকে কেন যাব? তো এই যে পোকাগুলোর কিন্তু ডানা আছে, এরা কিন্তু উঠতে পারে। তো এরা এতই বুদ্ধিমান, গন্ধ পেলে কিন্তু রিপেলেন্টের আকারে চলে যায় এবং এটার যখন রিসিডিয়াল শেষ হয়ে যায় আবার এসে আক্রমণ করে। তো এই ব্যাপারটা তো আছেই, প্লাস হচ্ছে এই যে আক্রমণটা এরা কিভাবে আক্রমণ করে আপনারা অলরেডি জানেন। এই যে ডিম পেড়ে রেখে চলে যায়, এই ডিমটা আস্তে আস্তে বড় হতে থাকে এবং যে আম বা ফলটাও আস্তে আস্তে ডাসা হতে থাকে, পরিপক্ক হতে থাকে এবং ফাইনালি যখন আমরা ফলটা পেড়ে নিয়ে আসি এরপরে আমরা টের পাই যে আচ্ছা এখানে মাছি পোকার আক্রমণ হয়েছে, অথবা আমরা দেখতে পাই আক্রমণের স্থান থেকে গাম নিচে ঝরতে আছে। ফেরোমন ফাঁদ ব্যবহারের কিছু নিয়ম, যেমন আমরা প্রতি একরে 10 থেকে 12টি ব্যবহার করব এবং এখন কিন্তু যে অ্যাগ্রোভা ফেরোমন ফাঁদ আছে এটা কিন্তু নতুন। আমরা এর আগে যেরকম পানি ব্যবহার করতাম, সাবান পানি মিশ্রণ, তো এখন কিন্তু পানিও ব্যবহার করা লাগে না এবং এটা কিন্তু আমরা উচ্চতায় একটু উচ্চতায় রাখবো ট্যাপটা সব সময়। এবং যে ফেরোমনের যে লিওরটা আছে এটা নির্দিষ্ট সময় পর পর, যেমন 30 থেকে 45 দিন পর পর পরিবর্তন করতে হবে। আমরা এবার কিছু বালাইনাশক নিয়ে আলোচনা করি। লাইপোম্যাক্স, ডাইনামিক, স্পিনোম্যাক্স, অ্যান্টেরিও, ট্রাইকোম্যাক্স, এই প্রতিটাতেই হচ্ছে বিভিন্ন ধরনের অণুজীব ব্যবহার করা হয়েছে, হয় ফাঙ্গাস নয় ব্যাকটেরিয়া। ডাইনামিকে যেমন ব্যাসিলাস ব্যবহার করা হয়েছে এবং এই ব্যাসিলাসটা কিন্তু আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে সকল ধরনের যত ব্যাকটেরিয়া জনিত রোগ রয়েছে এগুলো দমনের ক্ষেত্রে, প্লাস ছত্রাক রোগ দমনের ক্ষেত্রে কার্যকর। পাউডারি মিলডিউ, শিকড় পচা, ব্লাইট, এক কথায় আমরা বলতে পারি ডাইনামিকটা কেন ব্যবহার করা হয়? ছত্রাক এবং ব্যাকটেরিয়া জনিত রোগ দমনে। এবং এটা হচ্ছে রাসেল আইপিএম এর। ঢলে পড়া রোগ, স্ক্যাব, রাস্ট। লাইকোম্যাক্স এর দিকে লক্ষ্য করুন যে এইখানে ট্রাইকোডার্মা ব্যবহার করা হয়েছে। এই যে ট্রাইকোডার্মার দুইটা ভ্যারাইটি, হার্জিয়ানাম এবং ভিরিডি, এবং একই সাথে মেটা হার্জিয়ানাম, অ্যানিসোপিলিয়া এবং বেভোরিয়া ব্যাসিয়ানা। এই যে বেভোরিয়া ব্যাসিয়ানা এটা কিন্তু পোকা দমন করতে সাহায্য করে, আর ট্রাইকোডার্মাটা ছত্রাক দমন করতে সাহায্য করে। তাহলে একই সাথে ফাঙ্গাস এবং ইনসেক্ট দমন করতে পারে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে লাইকোম্যাক্সটা, এই যে ফাঙ্গাসটা, এরা কিন্তু এই যে লার্ভা আছে বা পুত্তলি যেটারে বলে পিউপা, এগুলোর গায়ের উপরে কিন্তু এরা বংশ বিস্তার করছে, গ্রো করছে, এই যে অ্যাডাল্টের গায়ের উপরে। এরপরে ট্রাইকোম্যাক্সে হচ্ছে ট্রাইকোডার্মা ব্যবহার করা হয়েছে। এটা তো খুবই 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 কার্যকরী। কে ব্যবহার করে না ট্রাইকোডার্মা? এখন ফসল উৎপাদন মানেই ট্রাইকোডার্মার বিকল্প হয় না। পাউডারি মিলডিউ, শিকড় পচা, ব্লাইট, স্ক্যাব, রাস্ট, হিউজ রেঞ্জের একটা ছত্রাকজনিত রোগ দমনে ব্যবহার করা হয়। অ্যান্টেরিওটা ব্যবহার করা হয়। অ্যান্টেরিওতে যেমন আছে হচ্ছে অ্যাবামেকটিন কেন ব্যবহার করে? অ্যাবামেকটিন কিন্তু একটা ইনসেকটিসাইড, ওয়ান কাইন্ড অফ এই ইনসেকটিসাইডের গ্রুপ।
আর ব্যাসিলাস তো হচ্ছে ব্যাকটেরিয়া। তো এরা হচ্ছে দেখা গিয়েছে যার কারণে পোকা দমনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন লিফ মাইনর, কাটুর পোকা, ছিদ্রকারী পোকা, ফল আর্মিওয়ার্ম, লিফ মাইনর। আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি। এই সকল রোগ নিয়ন্ত্রণে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। স্পিনোম্যাক্সটা আমরা ব্যবহার করি ফল আর্মিওয়ার্মের ক্ষেত্রে। এখানে প্রাকৃতিকভাবে দুইটা অণুজীব, এই যে আপনার বোতলের গায়ে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লেখা থাকে বিস্তারিত যে কি রয়েছে এদের উপাদান। ব্যাসিলাস থুরিনজেনেসিস ব্যবহার করা হয়েছে, এক ধরনের ওয়ান কাইন্ড অফ ব্যাকটেরিয়া। জৈব বালাইনাশক বায়োম্যাক্স, ম্যাট্রিক্সিন, ফিজিমাইট, ফাইটোক্লিন, এগুলো রয়েছে। এত বালাইনাশকের নাম শুনলে হয়তো আপনাদের মনে হতে পারে যে এতগুলো কিভাবে মনে রাখবো, কিভাবে মনে রাখা সম্ভব। তো স্পেশালি তাদের গ্রুপ নেম গুলো মনে রাখবেন। যেমন অ্যাবামিকটিনের কথা যদি বলি, অ্যাবামিকটিন গ্রুপটা কি জন্য কাজ করে? মাকড় নাশক হিসেবে কাজ করে যত ধরনের মাকড় রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে ম্যাট্রিক্সিন, এই যে অ্যাবামিকটিন, এটাও কিন্তু সেম মাকড় দমনে কাজ করে, মেইনলি মাকড় দমনে, এছাড়াও পাশাপাশি ছিদ্রকারী পোকা দমনে কাজ করে। ফিজিমাইট হচ্ছে ফলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন এই যে নারকেলের সাদামাছি, তারপরে এই যে আম গাছের ক্ষেত্রে, কাঁঠাল গাছের ক্ষেত্রে যে জয়েন্ট মিলিবাগ, হপার, এগুলো নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। এখানে সোডিয়াম লরিয়াল ইথার সালফেট ব্যবহার করা হয় উপাদান হিসেবে। ফাইটোক্লিন, আপনারা মনে রাখবেন যে ফাইটোক্লিনে এক ধরনের উপাদান ব্যবহার করা হয়, পটাশিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড। তো এই যে মিলিবাগ, এই মিলিবাগের উপরে, গায়ের উপরে কিন্তু মোমের আস্তরণ থাকে, এবং এইটা ভেদ করে কিন্তু নর্মালি কীটনাশকটা ভেতরে প্রবেশ করতে পারে না। কিন্তু এই যে যেই পটাশিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড, এরা কিন্তু এই মোমের আস্তরণের উপরে কার্যকর করে এই আস্তরণটাকে ভেঙে ফেলে এবং আলটিমেটলি মিলিবাগ নিয়ন্ত্রণ করে। ফাইটোম্যাক্স, এই যে অ্যাজাডিরেকটিন, শুরুতে বলেছিলাম অ্যাজাডিরেকটিন কোথা থেকে পাওয়া যায়? নিম থেকে। তো এই যে এই অ্যাজাডিরেকটিন বা ফাইটোম্যাক্স, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদের এই নামগুলো দেখানোর পাশাপাশি বলে দিব যে যেই গ্রুপটা বা যে নামটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, বেশি ব্যবহার করা হয়। আমরা ছবিগুলো একটু দেখে নেই এক নজরে। এই যে ইস্পাহানি কোম্পানি এগুলো রয়েছে। আচ্ছা, স্পেশালি যদি আমি এই যে হেলিকো এনপিভির কথা বলি, এটাতে কিন্তু হেলিকোভার্মা আর্মিজেরা নিউক্লিও পলিহেড্রাস ভাইরাস, আমরা বলেছিলাম না যে ভাইরাস হচ্ছে পোকা নিয়ন্ত্রণে কাজ করে, এখানে কিন্তু এক ধরনের ভাইরাস ব্যবহার করা হয়। হেকেম কোম্পানিরও কিন্তু রয়েছে, এগুলো নাম হচ্ছে হেলিওর বেগুন, ফেরোমন ফাঁদ। এই যে বায়ো চমক ইস্পাহানি কোম্পানি, এখানে কিন্তু সেলাস্ট্রাস অ্যাঙ্গুলেটাস, এই উপাদানটা নেওয়া হয়েছে হচ্ছে সাইট্রাস উদ্ভিদ থেকে, এবং এটা কিন্তু এই যে বিপিএইচ, মাজরা পোকা, ফল আর্মিওয়ার্ম, এটা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। আর বায়োবিটিক এটা ব্যবহার করা হয় হচ্ছে লেদা পোকা নিয়ন্ত্রণের ক্ষেত্রে। আমরা আরো কিছু নাম একটু জেনে নেই, যেমন হচ্ছে অন্যান্য, আমরা নর্মালি এতক্ষণ কিন্তু আমরা ইস্পাহানি, তারপরে হচ্ছে রাসেল আইপিএম, এই দুইটার কথাই বেশি পরিমাণে বলেছি, কারণ এই ইস্পাহানি কিন্তু বেশি পরিমাণে জৈব বালাইনাশক গুলো বাজারে নিয়ে আসছে, তারপরে রাসেল আইপিএম নিয়ে আসছে। তো এর পাশাপাশি আরো কিছু গ্রুপ আমরা কোম্পানির নাম দেখে ফেলি, যে হেকেম থেকেও কিন্তু কিছু জৈব বালাইনাশক বাজারে নিয়ে আসছে, যেমন আর্চার, তারপরে আস্থা, ট্রাইকস্ট। এই যে ট্রাইকস্টটা গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। ট্রাইকস্ট হচ্ছে কোম্পানির, এখানে কিন্তু ট্রাইকোডার্মা ব্যবহার করা হয়েছে। আর এই ট্রাইকোডার্মা কি জন্য কাজ করে? ছত্রাক দমনে খুবই ভালো কাজ করে, মাটি বাহিত রোগগুলো দমনে ভালো কাজ করে, এবং বীজ শোধনেও কিন্তু ব্যবহার করা হয়। মোনেক্স, এটাও হচ্ছে মাটি বাহিত রোগ দমনে। বায়োক্লিন, এইটা আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন। বায়োক্লিনটা ব্যবহার করা হয় হচ্ছে সব থেকে বেশি কার্যকর হলো মাছি পোকা, হোয়াইট ফ্লাই বা সাদা মাছি,
আমরা যদি ওই যে ধান এই সরি নারিকেল গাছের কথা চিন্তা করি, পাতাগুলো একদম সাদা আবরণে ছেয়ে যায়, পেয়ারা গাছ সাদা আবরণে ছেয়ে যায়। তো এই যে সাদামাছি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বায়োক্লিন খুবই কার্যকরী। এরপরে বায়ো নিম প্লাসের কথা আমরা মাথায় রাখবো, যেমন এর আগে হচ্ছে আমরা আরো একটা অ্যাজ এ ডিরেক্টিং গ্রুপ দেখছিলাম। তো এইরকম বায়ো নিম প্লাসও আরো একটা নিমের নির্যাস। বায়ো ভাইরনের কথা আমরা মনে রাখবো। বায়ো ভাইরনটা হচ্ছে ইস্পাহানি কোম্পানির, এবং এটা অ্যাফিড থ্রিপস দমনের ক্ষেত্রে ভালো কার্যকর। ইকোম্যাক, ইকোম্যাকটাকে ভুললে চলবেই না। কেন চলবে না? কারণ ইকোম্যাক কিন্তু এই যে যত ধরনের শোষক পোকা মানে সাকিং পেস্ট, রস শোষণ করে ফসলের ক্ষতি করে, এদের ক্ষেত্রে ভালো কাজ করে ইকোম্যাক। তারপরে বায়ো বোরার, বোরারের কাজ কি? এই যে ডগা ছিদ্র করে, বিভিন্ন স্টেম ছিদ্র করে, গর্ত করে ফেলে। তো এই বোরারকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে বায়ো বোরার ব্যবহার করা হয়। এখানে হচ্ছে উপাদান হিসেবে অ্যাবামেকটিন বেনজয়েট ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে ইনসেক্টিসাইড গ্রুপ একটা। আচ্ছা, আমরা ক্রপ মাস্টার এর আগে দেখছিলাম। ক্রপ মাস্টার হচ্ছে নতুন আসছে, যে অ্যাগ্রনের একটা প্রোডাক্ট। তো এটা একই সাথে জৈব বালানাশক হিসেবে কাজ করে, আবার জৈব সার হিসেবেও কাজ করে। এটা নতুন প্রোডাক্ট একটা। তারপরে আর্চার আছে, আস্থা। তো এই প্রোডাক্ট গুলো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে এটা একটু সংক্ষেপে দেওয়া আছে, যে এরা বিভিন্ন ধরনের পোকার স্নায়ুতন্ত্রে ব্যাঘাত ঘটায়, শ্বাসক্রিয়ার ব্যাঘাত ঘটায়। অনেক সময় এই জৈব বালাইনাশক গুলো যখন আমরা ব্যবহার করি, তখন পোকামাকড় তাদের ভেতরে যে খাওয়াটা তাদের খাওয়া বন্ধ করে দেয়। কিছু জৈব ব্যাকটেরিয়া নাশক, যেখানে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এই যে এটা আপনারা খুব মনোযোগ দিয়ে দেখেন, ব্যাক্ট্রোবান, এটা হচ্ছে হেকেম কোম্পানির। এই ব্যাক্ট্রোবানটা হলো ধান গাছের যেই জ্যান্থোমোনাস অরাইজি ব্লাইট রোগ, এই ব্লাইট রোগ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। তারপরে প্লান্ট গার্ড আছে রাসেল আইপিএম এর, এটা ব্যাকটেরিয়া জনিত রোগ নিয়ন্ত্রণে ভালো কাজ করে। তারপরে বায়োফ্লেক্স, বাট স্পেশালি আপনারা ব্যাক্ট্রোবান, প্লান্ট গার্ড এগুলোর কথা বললে চলবে না। জৈব মাইটিসাইডের ক্ষেত্রে এই যে কেমাইট, আপনারা মনে রাখবেন কেমাইট হচ্ছে ইস্পাহানি কোম্পানি। এবং কেমাইট কেন কাজ করে? কেমাইট হচ্ছে মাকড় দমনে খুব ভালো কাজ করে। এছাড়াও রয়েছে এই যে রাসেল আইপিএম এর ফিজিমাইট, আমরা পূর্বে দেখে আসছি। কিছু ভাইরাস নাশক আমরা দেখি, যে বায়ো ভাইরন। আমরা জানি যে ভাইরাস নিয়ন্ত্রণ করা কতটা কঠিন, কারণ এরা দেখা যায় যে ভেক্টরের মাধ্যমে ছড়ায়, এবং ভাইরাসের কারণে গাছের কতটা ক্ষতি হয়। তো এই ভাইরাস, এই যে লিফ কার্ল যে ডিজিজটা, এগুলো টমেটো গাছে কিন্তু অনেক বেশি হয়, মরিচ গাছে অনেক বেশি হয়, বেগুনের ক্ষেত্রে। তো এই যে লিফ কার্ল ডিজিজ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু বায়ো ভাইরন, তারপরে বায়ো এনভির, এই দুইটাই খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনাদের কখনো যদি এরকম কোনো কিছু সম্মুখীন হন যে আমার ভাইরাস জনিত গাছে রোগ হয়েছে, এখন আমরা কি ব্যবহার করব, সেক্ষেত্রে আপনারা বায়ো ভাইরন, বায়ো এনভির এগুলো ব্যবহার করতে পারেন। কিছু জৈব কীটনাশকের কথা বলি, এই যে স্পিনোস্যাড, এই গ্রুপটাকে মাথায় রাখবেন। স্পিনোস্যাড গ্রুপটা ব্যবহার করা হয় হলো কীটনাশক দমনে, এবং এটা হচ্ছে জৈব। যেমন ইস্পাহানি কোম্পানির বায়ো স্পিনোস্যাড আছে, সাকসেস আছে, এটা আপনারা অনেকেই ব্যবহার করছেন অটোক্রপ কেয়ারে। তারপরে যেমন সিনজেন্টা কোম্পানির ট্রেসার আছে। তো এইটা কেন কোথায় ব্যবহার করা হয়? বায়ো স্পিনোস্যাড যেমন হচ্ছে অ্যাফিড, থ্রিপস, লিফ মাইনার নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। সাকসেসটা ব্যবহার করা হয় বিভিন্ন ধান, তুলা, চা গোত্রের বিভিন্ন পোকা দমনের ক্ষেত্রে। ট্রেসারটাও সেম ব্যবহার করা হয়। এবং এই এই যে জৈব কীটনাশক, এগুলো কিন্তু আইপিএম বান্ধব। আচ্ছা, কি করব আর কি করব না জৈব বালাইনাশকের ক্ষেত্রে? তো অবশ্যই আমরা ডোজ মেনে চলবো, আমাদের ইচ্ছা মতো ডোজ প্রয়োগ করব না। এবং আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর দেই আজকে, যে আমরা ফসলে স্প্রে করেছি কীটনাশক, এরপরে বৃষ্টি আসছে নাই, এরকম তো হয় নাই। বৃষ্টি আসছে, এরপরে মনে হয় যে আবার কি স্প্রে করতে হবে। তো মাথায় রাখবেন যে আপনার স্প্রে করার 2 ঘন্টা পরে যদি বৃষ্টি আসে, তাহলে আর স্প্রে করার প্রয়োজন নেই। কিন্তু 2 ঘন্টার আগে যদি বৃষ্টি চলে আসে, তাহলে আবার পুনরায়
ব্যবহার করতে হবে। এবং এইগুলো আমরা চেষ্টা করব জৈব বালাইনাশক গুলো বিকেলের টাইমে বা সকালের টাইমে স্প্রে করার। প্রখর রোদে কখনোই আমরা স্প্রে করব না। এবং আরো একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা পাশাপাশি কি দুইটা জৈব বালাইনাশক একসাথে ব্যবহার করতে পারবো? হ্যাঁ, দুইটা পাশাপাশি ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। এবং এই হচ্ছে জৈব বালাইনাশক গুলো দেখা যায় যে 7 দিনের বেশি এদের ইফেক্ট থাকে না। আচ্ছা, আমরা কিছু কৃষি প্রযুক্তি একটু এক নজরে দেখে নেই। যে বিভিন্ন ধরনের ড্রিপ ইরিগেশন এখন ব্যবহার করা হয়, পলি হাউস ব্যবহার করা হয়, সোলার ড্রিপ ইরিগেশন, স্প্রিংলার, তারপরে চাঁপাইনবাবগঞ্জের ক্ষেত্রে যেমন স্প্রেয়ার, ট্রাক্টর, এগুলো ব্যবহার করা হয়। এগুলো কেন ব্যবহার করা হয়? আমাদের চাষাবাদটাকে আরো বেশি স্মার্ট এবং সহজ করার জন্য, পোকামাকড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে, নিয়ন্ত্রিত পরিবেশে আমাদের চাষাবাদ করার ক্ষেত্রে। এবং স্পেশালি এগুলো করা হয় হচ্ছে যখন আমরা বীজ উৎপাদন করি, যেন অনেক বেশি ইন্টেন্সিভ কেয়ারের মাধ্যমে করা হয়। যেমন এই যে যশোর এলাকায় ফুল উৎপাদনের ক্ষেত্রে কিন্তু এই ড্রিপ ইরিগেশন, পলি হাউস, নেট হাউস এগুলো বেশি ব্যবহার করা হয়। আমরা আরো একটা প্রযুক্তির কথা বলি, এটা খুবই বিখ্যাত, এই যে ফ্লোটিং এগ্রিকালচার যেটাকে বলে, ভাসমান কৃষি। আমাদের যে হাওড় এলাকা রয়েছে, গোপালগঞ্জ, পিরোজপুর, ভোলা, যেগুলোতে প্রায় বন্যার পানি জমে বা বন্যার পানি জমে, যেখানে পানি জমে থাকে হাওড় এলাকা, সেসব জায়গায় কিন্তু আমরা এভাবে এই ভাসমান কৃষির সাহায্যে কিন্তু আমরা সবজির চারা উৎপাদন করতে পারি, সবজি উৎপাদন করতে পারি। এখানে ছবি দেওয়া আছে, যেমন এই যে ছাদ বাগানের ক্ষেত্রেও কিন্তু এই ড্রিপ ইরিগেশনটা ব্যবহার করা হয় এখন। এগুলো হচ্ছে স্মার্ট প্রযুক্তি। আচ্ছা, এই ছিল আজকে আমাদের আলোচনা। আশা করি আপনারা একটু হলেও বুঝেছেন যে আইপিএমটা আমাদের কেন দরকার, কেন জরুরি। এবং আচ্ছা, আরো একটা জিনিস আমি বলেছিলাম, সেটা একটু দেখাই আপনাদেরকে। দেখাতে চেয়েছিলাম কিভাবে আমরা হচ্ছে ওয়েবসাইটে যাব, তাই না? এই যে আমরা হেকেম হেকেম লিখে আমরা সার্চ দিব গুগলে, তাহলে কিন্তু হেকেমের ওয়েবসাইটে চলে যেয়ে আমরা বায়োপেস্টিসাইড গুলো দেখতে পাবো। প্রোডাক্ট গুলো আপনাদের একটু এক নজরে দেখাই। আচ্ছা, আমরা চলে এসেছি। এই যে দেখেন, এই যে আর্মি অর্ম, হেলিওর, আস্থা, ট্রাইকস্ট। চলেন আমরা এখানে যাই, যে পড়ি যে ট্রাইকস্টে কি লেখা আছে। এখানে লেখা আছে যে 20 গ্রাম, যদি আমরা সিড ট্রিটমেন্ট করতে চাই তখন আমরা 20 গ্রাম পাউডার 100 ml পানির সাথে মিশিয়ে 1 কেজি বীজের জন্য আমরা ব্যবহার করব। যদি আমরা সিডলিং এর ট্রিটমেন্ট করতে চাই তাহলে 10 গ্রাম পাউডার ব্যবহার করব। এই ছিল হেকেম। চলেন এবার আমরা ইস্পাহানিতে যাই। এই যে ইস্পাহানির বায়ো ইনসেকটিসাইড, এখানে গেলে কিন্তু আপনারা ইস্পাহানির যত প্রোডাক্ট আছে এখানে কিন্তু দেখতে পারবেন। চলেন আমরা বায়ো চমকটাই চেক করি। আচ্ছা, এখানে কিন্তু দেখেন খুব সুন্দর মতো দেওয়া আছে যে বায়ো চমকের ডোজটা কেমন, 2 থেকে 2.5 ml পার লিটার। প্রতি লিটার পানিতে আমরা 2 থেকে 2.5 ml ব্যবহার করতে পারি। বায়ো বোরার আছে, বায়ো অ্যাকশন, তাদের যে নতুন নতুন প্রোডাক্ট আসবে আপনারা কিন্তু এইভাবে আপডেটেড থাকতে পারবেন। ইস্পাহানের কি কি নতুন জৈব বালাইনাশক আসছে, হেকেমের কি আসছে, গ্রোনের কি আসছে। বায়ো বায়ো অ্যাকশনের ক্ষেত্রে যেমন এটা হচ্ছে 3 ml পার লিটার, আপনারা এই ডোজ গুলো মেনটেন করবেন। এখানে যেমন উপাদান হিসেবে মেট্রিন ব্যবহার করা হয় এবং লেখা থাকে কিন্তু মেইনলি ইফেক্টিভ এগেইনস্ট অ্যাফিড অ্যান্ড থ্রিপস। তার মানে বায়ো অ্যাকশন যেটা আছে এখানে উপাদান হচ্ছে মেট্রিন, এবং এই মেট্রিনটা হচ্ছে যত ধরনের অ্যাফিড আছে, যত ধরনের থ্রিপস আছে,
এই থ্রিপস আর অ্যাফিড নিয়ন্ত্রণে কার্যকর। তাহলে যদি কখনো আপনাদের অ্যাফিডের সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা বায়ো অ্যাকশন ব্যবহার করতে পারবেন। ডোজটা থাকবে হচ্ছে 3 ml per লিটার। ফলিজেম, এই স্পোডো এনপিভি, এই যে বায়োক্লিন, এখানে তাদের হচ্ছে প্রাইসটাও দেওয়া আছে। আচ্ছা, মাহফুজুর রহমান আপনি প্রশ্ন করেছেন বোর্ডো মিক্সচারের কি ক্ষতিকর কোনো দিক আছে? আচ্ছা, বোর্ডো মিক্সচার হচ্ছে একেবারে জৈব, এটার কোনো ক্ষতিকর দিক নেই। এটা আপনি চাইলে 7 দিন পর পর ব্যবহার করতে পারেন, 1 মাস পর, সমস্যা নেই। কিন্তু চেষ্টা করতে হবে এটার যে অ্যাপ্রোপ্রিয়েট অনুপাত আছে, যে 1:1:100, এই অনুপাতটা যেন ঠিক থাকে। এবং আপনার যে নির্দিষ্ট সময় ভিজিয়ে রাখতে হবে পানিতে, তারপরে নির্দিষ্ট সময়ের ভেতরে অ্যাপ্লাই করতে হবে, এগুলো যেন ঠিক থাকে। এগুলো যদি ঠিক থাকে তাহলে আপনার বোর্ডো মিক্সচারের ক্ষতিকর কোনো দিক নাই। আর তিনি আরো একটা প্রশ্ন করছেন যে বোর্ডো পেস্ট সংরক্ষণ সময়, এটা আপনারা চেষ্টা করবেন যে 2 ঘন্টার ভেতরে অ্যাপ্লাই করার। আচ্ছা, আমাদের এমনি ফর্মাল আলোচনা আজকে এখানেই শেষ। তবে আমরা চাচ্ছি যে আপনারা প্রশ্ন করেন। আপনাদের কি জৈব বালাইনাশক নিয়ে আরো কিছু জানার আছে, বা আপনার পুরো সেশনে কোথাও বুঝতে কোনো সমস্যা হয়েছে? যাদের যাদের প্রশ্ন আছে কাইন্ডলি আগে হ্যান্ড রেজ করবেন এবং একে একে প্রশ্ন করবেন। যাদের যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করেন। হ্যাঁ, আলামিন খালাসি ভাই হ্যান্ড রেজ করেছেন। ভাই আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপা প্রথমে মানে একটা বলো ট্রাইকোগ্রামা, এটা কি ট্রাইকোগ্রামা হবে নাকি ট্রাইকোডার্মা হবে? এটা নিয়ে একটা কনফিউশন আছে। আচ্ছা আচ্ছা, আপনার কনফিউশনটা ক্লিয়ার করার জন্য বলি যে যেটা ট্রাইকোডার্মা আছে এটা এক ধরনের ছত্রাক, উপকারী ছত্রাক। তো এরা হচ্ছে আমরা জৈব বালাইনাশক হিসেবে ব্যবহার করি। তার মানে কি, এটা এক ধরনের বালাইনাশক, ট্রাইকোডার্মা। আর যেটা ট্রাইকোগ্রামা আছে এটা এক ধরনের পোকা, ইনসেক্ট। এই পোকা আরেকটা পোকার গায়ে যে ডিম পাড়ে, অথবা আরেকটা পোকাকে যে বিরক্ত করে, বা আরেকটা পোকাকে যে খেয়ে ফেলে, বা তাদের বাসস্থানটা ধ্বংস করে ফেলে। একটা পোকা আর একটা ছত্রাক, যেটা ট্রাইকোগ্রামা সেটা হচ্ছে পোকা, যাকে বলা হয় হচ্ছে প্যারাসিটয়েড। আর যেটা ট্রাইকোডার্মা এটা হচ্ছে উপকারী ছত্রাক। যে আমার আরেকটা প্রশ্ন, সেটা হলো কি আপনাদের আপনার ওই বৌদ্ধ মিক্সচার, এটা গাছের গোড়ায় দিলে নাকি আপনার অণুজীবের একটা সমস্যা হয়, মানে অণুজীব মারা যায় নাকি? না, অণুজীব তো মারা যাওয়ার কথা না। অণুজীব কেন মারা যাবে গাছের গোড়ায় দিলে? কারণ হ্যাঁ, তুতেটা নাকি আপনার অণুজীবের জন্য ক্ষতিকর। তুতে ক্ষতিকর কোন পরিমাণে? আপনি কি সরাসরি তুতে দিচ্ছেন? সরাসরি তো তুতে দিচ্ছেন না। আপনি যখন তুতে, চুন, পানি একসাথে মিক্সড করছেন তখন তার কনসেন্ট্রেশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, সে কিন্তু একেবারে অন্য একটা প্রোডাক্টে রূপান্তর হয়ে যাচ্ছে। আপনার যখন গাছের গোড়া পচার রোগ হয়েছে, ছত্রাক জনিত, তখন আপনি কি করবেন? তখন তো আপনার গাছের গোড়াটা ডেন্সিং করে ভিজিয়ে ভালো করে স্প্রে করতে হবে। জি, বুঝতে পারছি। আর হলো আপনার যে যদি জমি আশেপাশে কবুতর পালি, তাহলে সেই ক্ষেত্রে কি আপনার ওই উপকার আসবে? উপকার আসবে কিনা? কবুতর কবুতর কবুতরও যেহেতু এক ধরনের পাখি, তো পাখি তো পোকামাকড় খেতেই পারে, আশা করা যায় উপকার আসবে। এরপরে প্রশ্ন করবেন সুমন মন্ডল। সুমন মন্ডল, আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বায়ো এমবির এবং বায়ো ভাইরন, এটা কি মানে আগাম কি
ভাইরাস আসার আগে কি দেওয়া যাবে? এটা ভাইরাস আসার আগে না, আপনার যখন দেখবেন যে ভাইরাস এফেক্টেড, এরপরে এগুলো ব্যবহার করতে হয়। মানে আগে কি কোনোভাবে ব্যবহার করা যায়? আগে আগে যদি আপনি করতে চান তাহলে হচ্ছে আপনি চেষ্টা করবেন যে ফেরোমন ফাঁদ ব্যবহার করার, ট্র্যাপ ব্যবহার করার, পাশাপাশি পার্সিং করার। যেই পোকাগুলো অ্যাকচুয়ালি ভাইরাসের ভেক্টর হিসেবে কাজ করে তাদেরকে নিয়ন্ত্রণ করার, জাব পোকা, অ্যাফিড, সাদামাছি, এদেরকে নিয়ন্ত্রণ করেন। এদেরকে নিয়ন্ত্রণের জন্য আপনি কীটনাশক ব্যবহার করেন, অ্যাবামেকটিন গ্রুপের, অ্যাবামেকটিন বেনজয়েড, বিভিন্ন যে গ্রুপগুলো রয়েছে পোকা দমনের জন্য, এই গ্রুপগুলো ব্যবহার করে পোকা দমন করেন। অথবা জৈব বালাইনাশক ব্যবহার করেন অ্যাফিড, থ্রিপস, সাদামাছি দমনের জন্য। তাহলেই তো আপনার ভাইরাসটা ছড়াচ্ছে না। ভাইরাসটা অ্যাকচুয়ালি কিভাবে ছড়ায় তাদেরকে নিয়ন্ত্রণ করেন। আমার আর একটা প্রশ্ন ছিল, বৌদ্ধ আচ্ছা। টেস্ট এটা কি হচ্ছে 1:1 নাকি? অ্যাকচুয়ালি Test হচ্ছে 1:1:100, এটা হলো মিক্সারের অনুপাত। পেস্টের ক্ষেত্রে আপনি হচ্ছে অনুপাতটা চেষ্টা করবেন যে কিছুটা পেস্টের মতো হলেই হবে। এখানে অনুপাতটা দেখা যায় যে অবশ্যই পানির পরিমাণটা কম নিতে হয়, কারণ পানির পরিমাণটা বেশি নিলে তো আপনার পেস্ট হবে না। পেস্ট সলিউশন হওয়ার জন্য যতটুকু পানি নেওয়া প্রয়োজন আপনি ততটুকুই নিতে পারেন। তবে চেষ্টা করবেন যে চুন আর তুতে যেটা নিবেন এইটার পরিমাণটা সেম রাখার। যে আপনি যদি 5 গ্রাম চুন ব্যবহার করেন, 5 গ্রাম তুতে ব্যবহার করবেন। বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি আরো একটা প্রশ্নের উত্তর দেই। এমডি রাকিবুল হাসান রাকিব, উনি প্রশ্ন করেছেন যে বেগুনের ফল ও ডগা ছিদ্রকারী পোকার কোনো লিওর আছে কিনা। হ্যাঁ, অবশ্যই আছে। আপনি স্লাইড গুলো হয়তো একটু লক্ষ্য করেন নাই, আমি আপনাকে আবারও মনে করিয়ে দিই যে ইস্পাহানি কোম্পানির বিএসবি ফেরো আছে। এটা কিন্তু বেগুনের ফল ও ডগা ছিদ্রকারী পোকা দমনের জন্য স্পেশালি একটা ফেরোমন ফাঁদ এবং বহুল ব্যবহৃত। আচ্ছা, এরপরে প্রশ্ন করবেন সৌরভ হাওলাদার। সৌরভ হাওলাদার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন হচ্ছে যে এই যে অ্যাবামেকটিন জি, যে কীটনাশক, এটা তো রাসায়নিক আছে, এটা কি জৈব বালাইনাশক যেটা আর রাসায়নিক যেটা একই না ভিন্ন? গুরুত্ব একই? অ্যাবামেকটিন বেনজোয়েট, অ্যাবামেকটিন যেটা মাকড়নাশক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা বলছেন যে উপাদানটা সেম, সেম? উপাদানটা সেম, তবে পার্সেন্টেজের ব্যাপারটা হচ্ছে আলাদা আছে। যেমন জৈব বালাইনাশকের ক্ষেত্রে দেখা যায় যে একটা জৈব উপাদান থাকে, পাশাপাশি পার্সেন্টেজের পরিমাণটা মানে কেমিক্যালের পার্সেন্টেজটা কমিয়ে ব্যবহার করা হয় অ্যাবামেকটিন, যেটা গাছের জন্য সহনশীল। না, দুটোটাই তো গাছে ব্যবহার করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটাই গাছে ব্যবহার করা হয়। যেটা কেমিক্যাল সেখানে তো কোনো জৈব কোনো কিছু থাকে না, সেখানে পুরোটাই থাকে হচ্ছে রাসায়নিক। আর যেটা হলো এক্সট্রা বেশি পরিমাণে ব্যবহার করলে পরিবেশের জন্য, গাছের জন্য হুমকি স্বরূপ। আর ট্রাইকোডার্মাটা আছে না, ওটা কি পুরা গাছে ব্যবহার করব না গোড়ায়? এখন যদি আপনার রোগ হয়ে গিয়েছে, আপনার পুরো গাছে রোগের সমস্যা, তখন তো আপনি পুরো গাছকেই স্প্রে করবেন। গাছের পাতা, ডাল, গাছের তো মানে পাতার নিচে সব জায়গায় স্প্রে করবেন, পুরো গাছকে ভিজিয়ে। কিন্তু যদি আমার আপনি মাটি শোধন করতে চান তাহলে যেমন বায়োডার্মা সলিড আছে, বায়োডার্মা আছে, ট্রাইকোডার্মার যে আপনারা উপাদানগুলো দেখবেন, যে ট্রাইকোডার্মা বাণিজ্যিক ভাবে অনেক নামেই তো বাজারে আছে, হেকেমেনের আছে, ইস্পাহানির আছে, অ্যাগ্রো অনের আছে। তো তাদের উপাদান কিন্তু সেম, উপাদান কিন্তু ওই ট্রাইকোডার্মাই, ঠিক আছে। আপনি যদি মাটি শোধন করতে চান তাহলে কি আর গাছকে ভেজানোর দরকার আছে? তাহলে তো আপনি মাটির সাথে ব্যবহার করবেন। যদি বীজ শোধন করতে চান তাহলে বীজে ব্যবহার করবেন। আপনার পারপাসটা কি এইটা দেখতে হবে। হ্যাঁ, আমার একটা মরিচ ক্ষেত আছে। আচ্ছা আজকে বৃষ্টি হয়েছে তো 2 দিন, আজকে গিয়ে দেখি ওই যে রোদ উঠছে, তাতে কিছু গাছ নেতে গেছে, মানে ঢলে পড়তেছে। আচ্ছা, তাহলে তো এখন আপনার ব্যাকটেরিয়া জনিত হতে পারে, ছত্রাক জনিত হতে পারে। সেই কারণে এখন কি গোড়ায় দেবো হ্যাঁ, ট্রাইকোডার্মাটা? গোড়ায় দিতে পারেন, গোড়ায় দিতে পারেন। আপনি কিন্তু সেই ক্ষেত্রে সলিউশনটা যেটা আছে,
যে 1 লিটার পানিতে 2 ml per লিটার হারে যেহেতু হচ্ছে ট্রাইকোডার্মা একটা পাউডার ফরম্যাটে, তো যত গ্রাম ব্যবহার করতে হবে প্যাকেটের গায়ে লেখা থাকবে, সেই অনুপাতে আপনি ব্যবহার করবেন। আরেকটা প্রশ্ন আছে, যে বায়োনমির আছে না, যে ভাইরাস জনিত, হ্যাঁ, এটা কি আক্রান্ত গাছে দেব না পুরা ক্ষেতে ব্যবহার করব? পুরা খেতে ব্যবহার করবেন। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এরপরে প্রশ্ন করবেন তুষার হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেটা হলো যে ধানের মাজরা পোকার জন্য হচ্ছে কোনটা কার্যকরী বেশি, এবং আসলে কি কার্যকর নাকি জৈব বালানাশক? আর হ্যাঁ, অবশ্যই কার্যকর। কতটা কার্যকরী সেটা মাঠ পর্যায়ে? আচ্ছা, যেহেতু মাজরা পোকার কথা বলেছেন, তাহলে আপনাদের শুরুতে কাজ কি, আইপিএম এর শুরুর কাজ কি? আপনার শুরুর দিকেই কিন্তু আপনি ফাঁদ ব্যবহার করবেন, ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন। এরপরে দেখলেন যে ফেরোমন ফাঁদ ব্যবহার করছেন, এরপরও আপনি মাজরা নিয়ন্ত্রণ করতে পারছেন না, আপনার ইকোনমিক ক্ষতির সম্ভাবনাটা বেশি হয়ে গেছে, তখন আপনি কি করবেন? তখন আপনি কেমিক্যালের দিকে মানে একটা জৈবর দিকে গেলেন। জৈব নিয়ন্ত্রণ দেখা যায় যে যখন অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনাটা বেশি হয়ে যায়, তখন তো আর আপনার জৈবর দিকে যাওয়ার দরকার নেই, ডিরেক্টলি আপনি চলে যাবেন রাসায়নিকের দিকে। এরপরে মাজরা পোকা দমনের জন্য যেই নিয়ম যেইটা আছে আর কি, মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য ধানের ক্ষেত্রে যেটা সাজেস্টেড আর কি, পরামর্শ যেটা দেওয়া হয়েছে, আপনি সেই রাসায়নিকটা ব্যবহার করবেন। আর বলেছেন যে কার্যকারিতা কতটুকু, তাই তো? কার্যকারিতা হচ্ছে আপনার আক্রমণের উপরে নির্ভর করবে। আক্রমণ যদি কম থাকে সেক্ষেত্রে ভালো কার্যকর, কিন্তু আক্রমণটা অনেক বেশি হয়ে গেছে। আমি একটা বিষয় যুক্ত করি, সেটা হলো যে মানে মনে করেন মাঠ আমাদের প্রায় 300-400 বিঘার মাঠ, ঠিক আছে, প্রায় 1000 বিঘা মাঠ বলতে গেলে, সেখানে শুধু আমি একাই এটা ব্যবহার করতেছি, সেক্ষেত্রে আমি কতটা কার্যকরী হব? এরকম কি কোনো করা আছে নাকি আপনাদের গবেষণা বা এরকম জানাশোনা আছে কিনা? আমি দেখতেছি তো আমার এখানে সবাই শুধু মানে জৈব বালানাশক তো দেয় না, অন্যগুলা দিয়ে তো মনে করেন 6 লাখ, উপকারী পোকা সব শেষ। আপনি যেগুলো উপকারী পোকা দেখালেন, এগুলা পোকা আমি 8-10 বছর আগে দেখছি, এখন আর নাই কিন্তু আমাদের এই অঞ্চলে। এটা আসলে আমাদের জন্য হুমকি স্বরূপী, এটা আসলে আমাদের জন্য হুমকি স্বরূপী। এক্ষেত্রে আমি একাই তো এটা ব্যবহার করলে কাজ করবে কিনা? আপনি একাই ব্যবহার করলে কাজ করবে, সমস্যা নেই, করবে, কাজ করবে, হ্যাঁ কাজ করবে, কিন্তু এই যে আমাদের আইপিএম এর যে ধাপ উপকারী পোকাটা, এটা তো শেষ হয়ে যাচ্ছে, এটা স্টেপ তো আলাদা। হ্যাঁ সেটাই তো। সেক্ষেত্রে আমি যে কোনো বায়োচমক বা এই যে যেগুলো নাম করলেন, ঠিক আছে, ইস্পাহানির, ঠিক আছে, রাসেল আইপিএম এর, এগ্রোয়ানের, এগুলোর মধ্যে কোনো কি জৈবনাশক ভালোভাবে কাজ করে কিনা মাজরার জন্য, বা ওই যে বাদামি ঘাস ফড়িং যেটাকে আমরা কারেন্ট পোকা বলি? হ্যাঁ কাজ করে। এখানে সাধারণত দেখবেন যে এই জৈব বালাইনাশকের ভেতরে ফেরোমন ফাঁদটাই বেশি হচ্ছে সাজেস্টেড আর কি মাজরা পোকার ক্ষেত্রে। এই যে দেখেন, এই যে YSB লিওর এখানে দেওয়া আছে, যে এই লিওরটা কখন ব্যবহার করবেন আপনি? আক্রমণের আগে থেকেই কিন্তু ব্যবহার করতে হয়, যখন আপনার ধান গাছের 2 থেকে 3 সপ্তাহের ভেতরে বয়স, তখনই কিন্তু এই লিওরটা ব্যবহার করতে হবে। হ্যাঁ বললাম না, সেটা তো বুঝতে পারলাম, কিন্তু ঘটনা হচ্ছে যে মনে করেন 1000 বিঘার মাঠ, আমার মাঠগুলো কিন্তু সব বড় বড় 400-500 বিঘার মাঠ, ঠিক আছে, তো সেক্ষেত্রে শুধু আমি একা ব্যবহার করলে কি নিয়ন্ত্রণ করা সম্ভব? যে পাশের জমি আলা তো অন্য ব্যবহার করতেছে রাসায়নিক সারা। হ্যাঁ নিয়ন্ত্রণ করা সম্ভব, যে যিনি রাসায়নিক ব্যবহার করতেছেন তার রেসিডিয়াল ইফেক্টটা বেশি থাকবে পরিবেশে কিনা। জৈব বালানাশকের যে মানে প্রাইস, সেটা কি তাদের মানে রাসায়নিক থেকে আমারটা কম পড়বে? কতটুকু কম পড়বে? মানে আমি তো দামটা জানি না, সেজন্য জিজ্ঞেস করলাম। দামটা আমারও সঠিক জানা নেই, তবে হচ্ছে জৈব বালাইনাশকের দাম রাসায়নিকের থেকে তুলনামূলক বেশি একটু। হ্যাঁ আমি এটাই দেখছিলাম, কারণ অনেক আগে ওই যে বায়োচমকের সম্ভবত একটা দেখছিলাম, কত যেন দাম, ওটার অনেকদিন আগে একটু দেখছিলাম। জৈব বালাইনাশকের দাম রাসায়নিকের থেকে তুলনামূলক একটু বেশি, তবে এটা এই জন্যই এত বেশি প্রচার করা হচ্ছে যে এটা আসলে আলটিমেটলি শুধু রাসায়নিকের কথাই চিন্তা করে গেলাম, সাময়িক আমাদের উপকারের কথা চিন্তা করলাম, কিন্তু পরিবেশের তো হুমকি হয়ে যাচ্ছে, মাটির তো ক্ষতি হচ্ছে। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে জৈব বালাইনাশকের যে রাসেল আইপিএম বললেন বা ইস্পাহানি বললেন বা এগ্রোওয়ান, এগুলোর
হচ্ছে সারা বাংলাদেশের যে ইয়াটা মনে করেন ডিলার পয়েন্ট বা এদের যে মানে প্রতিনিধি, এরা কিন্তু খুব কম। বিশেষ করে আপনার অন্যান্য কোম্পানির কিন্তু বেশি, মানে প্রায় সব জায়গায় আছে, কিন্তু এটা কিন্তু খুঁজে পাওয়া যায় না। অনলাইনে পাওয়া যায় ঠিক আছে, কিন্তু ওদের প্রতিনিধি সরাসরি কিন্তু পাওয়া যায় না। অন্যান্য কোম্পানি কিন্তু অনেকটা অ্যাভেলেবল সব জায়গায়, আর এর জন্য কিন্তু আমাদের, আমি যতটুকু জানি তারা কিন্তু নিজেদের পার্সোনাল ডিলার ব্যবহার করে, তাদের নিজেদের কোম্পানির পার্সোনাল ডিলার রয়েছে। আপনি তাদের পেজে যোগাযোগ করবেন। হ্যাঁ আমি দেখি। আচ্ছা, আমরা এখন পরবর্তী জনের প্রশ্ন নিব। এরপর প্রশ্ন করবেন মাহফুজুর রহমান ভাই। আমরা তো সাধারণত এই যে শুরু থেকেই প্রায় জানতেছি যে জৈব উপাদানের ইয়াগুলোর প্রাইস একটু বেশি। সেক্ষেত্রে আপনি শুরুর দিকে বলছিলেন যে নিমের নির্যাস বা মেহগনির বীজ বা রসুন এভরিথিং এগুলো থেকে আর কি জৈব বালাইনাশক উৎপাদন করা যায়। এই রিলেটেড কোনো বই, বেটার বই সাজেস্ট করবেন কিনা বা কোনো একটা সাইট সাজেস্ট করবেন কিনা? আর এই রিলেটেড তো অ্যানসার দিতে গেলে আর একটা ক্লাসেরই দরকার পুরোপুরি। হ্যাঁ, সেটা তো আছেই। নরমালি আপনাদের আমাদের কৃষি ক্লিনিকের কিন্তু ছাদ বাগানের একটা প্রশিক্ষণ দেওয়া হয়। তো যেহেতু এগুলো হচ্ছে পুরো অল্প পরিসরে করা হয়, এই যে নিমের ছাল, নিমের বীজ, নিমের তেল, তারপরে হলুদ, তামাকের গুঁড়া, এগুলো ব্যবহার করা হয় অল্প পরিসরে। তো ছাদ বাগানীদের ক্ষেত্রে এগুলো আমরা বেশি পরিমাণে হচ্ছে আমরা তাদেরকে সাজেস্ট করি, কারণ তাদের তো এত বেশি টাকা দিয়ে কীটনাশক কেনার দরকার নেই, কারণ গাছই হয়তো 5টা থেকে 6টা। আর যেগুলোর কথা বললাম জৈব বালাইনাশক বা কীটনাশকের ক্ষেত্রে যদি যান, সেগুলো তো চাষাবাদ করা হয় বাণিজ্যিক পর্যায়ে বা একরের উপরে একর, শতাংশের উপরে শতাংশের জমি। সেই ক্ষেত্রে তো এই অল্প জিনিসগুলো দিয়ে কার্যকর না। বাট দেখা গেল যে আপনার পার্সোনাল নিজেদের বাসায় সিম গাছ আছে, সিম গাছে জাপ পোকার আক্রমণ দেখা দিয়েছে, এবং সিম গাছ কিন্তু আপনার মানে ক্ষেতের পর ক্ষেত না, জাস্ট একটা ছোট একটা এরিয়া জুড়ে হয়তো 2 থেকে 3টা সিম গাছ। তো সেক্ষেত্রে আপনি জাপ পোকা নিয়ন্ত্রণের জন্য কি কীটনাশক কিনে নিয়ে আসবেন? আপনি তো ছাই ব্যবহার করতে পারেন, তামাক পাতার রস ব্যবহার করতে পারেন, এই মানে তামাক পাতার যে গুঁড়াটা আছে এগুলো ব্যবহার করতে পারেন, তারপরে মরিচের গুঁড়া, এগুলো পানিতে মিশিয়ে ব্যবহার করতে পারেন। আর এগুলো সাইটের কথা বললেন, তো সাইট হচ্ছে ইউটিউবে কিন্তু অনেক এইরকম জৈব কিভাবে বাসায় তৈরি করা যায় এই সকল উপাদানগুলো দিয়ে, এগুলো অনেক ভিডিও পাওয়া যায়, আপনি সেই ভিডিওগুলো দেখতে পারেন, আশা করি হেল্পফুল হবে। আর এছাড়াও হচ্ছে ম্যাডাম, আমরা যে আমাদের ইউটিউবের 99% ভিডিও ফেক। আবারও বলছি, ইউটিউবের 99% ভিডিও ফেক। তৈরি করেছি, ধরা খেয়েছি, ফেলে দিয়েছি, তৈরি করেছি, ধরা খেয়েছি, ফেলে দিয়েছি। এই যে অথেন্টিক কোনো সোর্স বা বই যদি থাকে রেফার করুন। আচ্ছা, আমরা আমাদের যে হ্যান্ড নোটটা দিব সেখানে আপনারা এগুলো কিছুটা পাবেন, যে নিমের ছাল আমরা কত ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপরে কি পরিমাণে ব্যবহার করব, নিমের যে গুঁড়াটা আমরা ব্যবহার করব এটা হচ্ছে কতটুকু সময়, কি পরিমাণে, এগুলো মানে টুকিটাকি একটা হ্যান্ড নোট দেওয়া হবে আর কি, যে আপনারা কিভাবে বাসায় ছাদ বাগানীদের জন্য স্পেশালি কিভাবে ব্যবহার করতে পারেন। আর যারা বাণিজ্যিক চাষী আছেন, জমিতে চাষ করেন, তাদের তো এগুলোর দরকার নেই, এগুলো তো তাদের ক্ষেত্রে সম্ভব না এইভাবে। ম্যাডাম, এই ক্ষেত্রে আপনারা জৈব সার বা ট্রাইকোডার্মা যে সারটা আছে, এই সার তৈরির উপরে একটা বিস্তারিত বিবরণ বা কোনো লিফলেট যেটা অথেন্টিক, এটা কাইন্ডলি দিবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আপনি আমাদের এই কৃষি ক্লিনিকের পেজে যোগাযোগ করতে পারেন। আর পাশাপাশি হচ্ছে আপনাদের এই যে জৈব বালাইনাশকের উপরে তো অবশ্যই একটা হ্যান্ড নোট দেওয়া হবে, সেখানে আপনাদের বিস্তারিত পরিমাণগুলো দেওয়া থাকবে। আর পাশাপাশি আপনাদেরকে এই কিছুক্ষণ আগে আমি হচ্ছে গুগল ক্রোমে যেয়ে তাদের ওয়েবসাইটে গিয়ে দেখাইছি যে কি পরিমাণে ব্যবহার করতে হবে যখন আমরা মাটি শোধন করব, যখন আমরা বীজ শোধন করব, সেখানে কিন্তু তারা তাদের অফিসিয়াল সাইটে কিন্তু পরিমাণগুলো দিয়ে রেখেছে। পাশাপাশি আপনি যেটা বললেন অথেন্টিক সোর্সের কথা, আপনি যে বোতলটা কিনবেন, যে প্যাকেটটা কিনবেন, তার গায়ে কিন্তু পরিমাণ, ব্যবহার বিধি লেখা থাকে সুন্দর করে।
আচ্ছা, আপনাদের আর কারো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। AZMA ওয়াহেদ ভাই, আপনি প্রশ্ন করেছেন? আপু আমার একটা কোশ্চেন ছিল, বা কোশ্চেন না বলে আমি জানতে চাওয়া বলছি। যেমন আমরা বর্ধ পেস্ট ব্যবহার করি বা বর্ধ মিক্সচার, হ্যাঁ, এটা লার্জ স্কেলে কি ব্যবহার করার কোনো সুযোগ আছে, যেমন ধান ক্ষেত, ভুট্টা ক্ষেতে? একটা বিষয়। একটা বিষয় হচ্ছে অনেক সময় এমন অবস্থার সৃষ্টি হয় যে সাধারণ কেমিক্যাল বা নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার না করে, আমি আপনার বলি আমার ধান খেতে এত পরিমাণ মাজরা পোকা হয়েছে, মাজরা পোকা ইনসিপিউ ব্যবহার করার পরেও রেজাল্ট পাচ্ছি না। এখন সেই ক্ষেত্রে এখন ধান তো বাঁচাতে হবে, ফসল তো বাঁচাতে হবে, এই ক্ষেত্রে আমরা বাধ্য হয়ে কিছু নিষিদ্ধ কেমিক্যাল যেমন নাইট্রো বা এই জাতীয় কেমিক্যাল আমরা ব্যবহার করতে বাধ্য হই। কেন নিষিদ্ধ কেন ব্যবহার করবেন? আপনাদের সুপারিশকৃত যেই ধানের কীটনাশক সুপারিশকৃত যেগুলা প্রতি সপ্তাহে একবার করে দিয়েও রেজাল্ট হচ্ছে না। কীটনাশকটাকে ডুপ্লিকেট কিনা বুঝতেছি না, ডিলার থেকে যে কিনতেছি সেটাকে ডুপ্লিকেট কিনা সেটাও বুঝতেছি না। ইভেন আমি আপনাকে বলি ইনসিপিও এবং কি বলে ফাঙ্গাস নাশক যেটা সিনজেন্টার, মূল যে ডিলারের কাছে যে দোকান থেকে কিনেছি, যে শুধু সিনজেন্টার মাল বিক্রি করে, তারপর রেজাল্ট নাই। আচ্ছা, আপনার কাছে আমার ডিলারে যদি 2 নাম্বারই করে তাহলে আমরা কি করব বলুন? আচ্ছা শুনেন, আপনার কাছে একটা প্রশ্ন, এই যে আজকে যে অবস্থা, এর আগে তো হতো, এর আগে তো আমরা একটা কীটনাশক ব্যবহার করলে পোকা দমন করতে পারতাম, কিন্তু আজকে কি এমন সিচুয়েশন হলো যে এত পরিমাণে ব্যবহার করার পরেও আমরা পোকা দমন করতে পারছি না? পোকাগুলো গত বছর আমি মাত্র 2 বার কীটনাশক দিয়েছি মাজরার জন্য, এই বছর অলরেডি 4 বার ব্যবহার করা শেষ। এই ক্ষেত্রে আমাদের যারা কৃষিবিদ আছে তারা এরকম পরামর্শ দিয়ে থাকে, আপনারা যে কীটনাশকটা ব্যবহার করবেন এই গ্রুপগুলো অল্টারনেট করে ব্যবহার করবেন। ধরেন অল্টারনেট করেই ব্যবহার করেছি, হ্যাঁ অল্টারনেট করেই ব্যবহার করেছি। যখন দেখেন প্রথম ব্যবহার করলাম আমি বাতির, গ্রুপের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, বাতির ব্যবহার করলাম, বাতিরে কাজ হয়নি। তারপরে এরপরে দিলাম যে দানাদার কীটনাশক, এটাকে বলে কি রোস্ট নাকি দিলাম, দিয়েছেন নাকি? কোরাডান তো ব্যান্ড হয়ে গেছে। হ্যাঁ ওইটা না এই যে এটা দাঁড়ান এক মিনিট, আমি এখন আপনার নামটা বলি, যেটা সর্বশেষ আমি ব্যবহার করেছি দানাদার। কাইন্ডলি থাকবেন। পিপ্রোনিল গ্রুপের কিছু দানাদার কীটনাশক আছে, এগুলো বেশ কার্যকর। হ্যাঁ আমি বলি এই যে হ্যাঁ রিজেন্ট ব্যবহার করলাম, তারপরে নিয়ন্ত্রণে আসে না, এরপরে ব্যবহার করলাম ইনসিপিও, হ্যাঁ এরপরে সর্বশেষ যখন ইনসিপিও ব্যবহার করার পরেও কাজ হচ্ছে না, তারপরে ব্যবহার করলাম আজকে এই কি জানি বলে বায়ারের নামটা এই মুহূর্তে, একটা মিনিট জাস্ট একটু লাইনে থাকবেন প্লিজ, আমি আপনাকে বলি। সর্বশেষ আজকে ব্যবহার করলাম বিল্ড এক্সপার্ট। বিল্ড এক্সপার্ট তো ভালো কীটনাশক, এটা কাজ করে না? এটা আজকে দিলাম। ইনসিপিও কিন্তু খুবই ভালো, নতুন আসছে, কিন্তু এইবার এত বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এত বেশি পরিমাণ পোকার উপদ্রব যে এবার এই এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারতেছি না। এই জন্য আশপাশের অনেকে যারা আমরা একবার কীটনাশক ব্যবহার করতে কি পরিমাণ খরচ যায় এটা আপনি নিশ্চয়ই জানেন। এখন এই জন্য স্থানীয় যারা আছে, যারা সাধারণ কৃষি, তারা কোনো কথা না, যায় আর নাইট্রো কিনে নিয়ে আসে, সে তারা কিনে নিয়ে আসে, ধমাধম মাইরা দিচ্ছে। হ্যাঁ এটা একদিন 2 দিন পরে এটা কিন্তু নিষিদ্ধ কীটনাশক। এতে হচ্ছে কি মাজরাও মরতেছে, সব মরতেছে, আবার ব্যাক করতেছে, আবার দিচ্ছে। ঠিক আছে, এটা আরো একটা কারণ হতে পারে যে আপনারা সমকালীন চাষের দিকে অগ্রসর হন। আপনারা একই সাথে যে ফিল্ডে ধান চাষ করছেন একই সাথে চাষ করবেন এবং চেষ্টা করবেন যে একই সাথে কীটনাশকটা অ্যাপ্লাই করার, এবং পাশাপাশি আপনার ক্ষেতে মনিটরিং করতে হবে যে আপনার পরিমাণটা এত বেশি হয়ে গিয়েছে, নিয়ন্ত্রণের বাইরে, অর্থনৈতিক ভাবে অলরেডি অনেক বেশি ক্ষতিগ্রস্ত, তখন কেন তার আগেই আপনি অ্যাপ্লাই করেন যখন দেখতেছেন যে না
হচ্ছে এখন পার্সেন্টেজটা অনেক বেশি হয়ে যাচ্ছে পোকার। এবং এগুলো কিন্তু আমি জানি না আপনি কোন এলাকার, সেখানে যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাদের সাথে যোগাযোগ করেন। তারা কিন্তু আপনাদেরকে একটা এরকম ব্যবহার বিধি বলে দিবে যে ধান গাছের এই স্টেজে গিয়ে আপনারা এই গ্রুপের কীটনাশকগুলো ব্যবহার করবেন এবং এতদিন পরে এগুলো ব্যবহার করবেন। এই নিয়মগুলো একটু মেনে চলেন আর কি। আর এই যে আজকে এই অবস্থা যে কীটনাশক কাজ করতেছে না, নতুন নতুন কীটনাশক আসতেছে এরপরও কাজ করছে না, এগুলোর জন্য আসলে আমরাই দায়ী। আমরা এত বেশি পরিমাণে নির্বিচারে এবং ডোজও মেনটেন করি না, যার কারণে এই কীটনাশক গুলো পোকার রেজিস্টেন্সি গ্রো করে গেছে। পোকা যখন মারা যায় তার আগে যদি ডিম দিয়ে যায়, সেই ডিমের থেকে যে পোকাটা হবে সে কিন্তু জেনেটিক্যালি অনেক বেশি রেজিস্ট্যান্ট থাকবে। তার কিন্তু ওই আগের যে কীটনাশক এটা কিন্তু তারা ধ্বংস করতে পারবে না। তো এই বায়োলজিক্যাল প্লাস পরিবেশগত এত কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু বিজ্ঞানীরা আইপিএম নিয়ে চিন্তা ভাবনা করছে। আপনাকে আমি সাজেস্ট করব আপনাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন আপনাদের এলাকার, তার সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী আছে, পরে প্রশ্ন করেন, আপনি পরে প্রশ্ন করেন, পরবর্তী জনের প্রশ্ন নিব। হ্যাঁ, বাচ্চু মিয়া ভাই, আপনি আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যে প্রশ্ন দুইটা করার মানে হাত তুলেছিলাম অলরেডি, ওই প্রশ্ন দুটো এসে গেছে। আপনাকে আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি শুনেছি শাহনাজ, আমি শুনেছি উনি প্রশ্ন করেছিলেন যেগুলো, সেগুলো অলরেডি উত্তর দেওয়া হয়ে গেছে। তো আমি নরমালি জাস্ট আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের কাছ থেকে একটু ফিডব্যাক জানতে চাচ্ছি, যে কমেন্ট সেকশনে একটু জানান যে আজকের সেশনটা কেমন ছিল বা আরো